আজকে আমি এমন একটা টপিকস তোমাদের সঙ্গে ডিসকাস করব, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে অল্টারনেটিং কারেন্ট। যেটা ম্যাক্সিমাম তোমাদের বন্ধুদেরকে যদি তোমরা জিজ্ঞেস করো, বলবে যে স্যার এইটি একটি মাত্র চ্যাপ্টার যেটা আমরা ভালো করে বুঝতে পারছি না। আমি তোমাদেরকে অ্যাসিওর করছি যে আজকে তোমরা এই ক্লাসটা করার পর এই কথাটা অন্তত বলবে না যে অল্টারনেটিং কারেন্ট আমাদের জটিল লাগছে বা আমরা বুঝতে পারছি না। তো আজকে আমরা অল্টারনেটিং কারেন্ট ইন ডিটেলস ডিসকাস করব উইথ সলভড নিউমেরিক্যালস। আমি ফেজর ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন ধরনের যে সার্কিটগুলো রয়েছে সেই সার্কিটগুলো ডিটেলস অ্যানালিসিস করব এবং প্রথম দিকে যে আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালুর যে ক্যালকুলেশনগুলো কীভাবে আসছে সব আমি ডিটেলস স্টেপ ওয়াইজ তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো চলো তোমরা আমার সঙ্গে এই 1 বা 1.5 ঘন্টা যদি আমার সঙ্গে থাকো এই ক্লাসটাতে, তাহলে অবশ্যই তোমাদের খুবই বেনিফিট হবে। সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তোমরা বুঝতে পারবে যে কতটা তোমাদের বেনিফিট হচ্ছে। ওকে, তো দেখো আমরা আজকে বিশেষ করে ডিসকাস করবো যেটা, সেটা হচ্ছে যে অল্টারনেটিং সার্কিট বা পরিবর্তী বর্তনী। দেখো এসি এর ফুল ফর্ম কিন্তু অল্টারনেটিং সার্কিট। ওকে, পরিবর্তী বর্তনী বলতে আমরা বোঝাবো এমন একটা সার্কিট যে সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার যে ডাইরেকশন সেটা চেঞ্জ করতে থাকে এবং সেটা পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়। তো আমি যদি একটা গ্রাফের সাহায্যে এটাকে প্রকাশ করার চেষ্টা করি যে অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজকে, তো মনে করো আমি ওয়াই এক্সিস বরাবর আমি কারেন্ট বা ভোল্টেজকে লিখছি। ওকে, আর এক্স এক্সিস বরাবর আমরা মনে করো টাইমকে লিখছি। তাহলে কি হচ্ছে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর এর ডাইরেকশন চেঞ্জ করবে, ম্যাক্সিমাম মিনিমাম হবে এবং এর ডাইরেকশন চেঞ্জ করবে। মনে করো টি ইকুয়াল টু জিরোতে ম্যাক্সিমাম ছিল, তারপর আবার একটা নির্দিষ্ট সময় পরে এইদিকে চলে এলো, মিনিমাম লাইনে চলে এলো, আবার কিছুক্ষণ এইভাবে থাকলো, আবার কিছুক্ষণ এইভাবে চললো, কিছুক্ষণ এইভাবে চললো, কিছুক্ষণ এইদিকে এলো, এইভাবে কিন্তু চলতে পারে। এইটাও কিন্তু একটা অল্টারনেটিং কারেন্টের এক্সাম্পল যদি তোমরা বলো। কিন্তু সবচাইতে সিম্পলেস্ট যে অল্টারনেটিং কারেন্ট আমরা এখানে ডিসকাস করব, যে পিরিয়ডিক ফাংশনটার কথা আমরা ডিসকাস করব, সেটা সাইন বা কোসাইনের ফাংশন। তাই আমরা এখানে অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজকে এইভাবে প্রকাশ করতে চাইব। ওকে, যেখানে এটা দেখো এর হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এটা যদি আই জিরো যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু বলি, তাহলে অল্টারনেটিং কারেন্টকে আমরা এইভাবে প্রকাশ করব যে আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি, বা আমরা আই ইকুয়াল টু আই জিরো কস ওমেগা টিও লিখতে পারি। সিমিলারলি এটা যদি ভি ভার্সেস টি গ্রাফ হয়, তাহলে এইটা হয়ে যাবে ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। ওকে, এখন দেখো এদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকবে, এদের মধ্যে এদের যে অ্যাম্প্লিটিউডগুলো রয়েছে অর্থাৎ যে শীর্ষ মানগুলো রয়েছে সেগুলোর মধ্যে ডিফারেন্স আসতে পারে, সেটা আলাদা আলাদা কেস, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের হবে। কিন্তু আমি একটা রাফলি আইডিয়া যদি তোমাদেরকে বলি যে অল্টারনেটিং কারেন্ট আসলে কি না, সেটা হচ্ছে সাইন বা কোসাইনের ফাংশন, যেটা টাইমের সঙ্গে সঙ্গে এইভাবে ভেরি করবে। তো যখনই আমরা সাইন বা কোসাইনের ফাংশন বলি, তোমরা ওয়েবেও পড়েছো যে এখানে যে আমরা ওয়েভের ইকুয়েশনের সঙ্গে এর অনেক মিল পাবে, সেটার সঙ্গে আমরা কিছুটা কম্পেয়ার করার চেষ্টা করব কখনো কখনো। যেমন ধরো এখানে ওমেগা যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির কথা বলা হচ্ছে, সেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা এইভাবে লিখতে পারবো যে ওমেগা ইজ ইকুয়াল টু আসলে 2 পাই/টি, যেখানে টি হচ্ছে যে পর্যায়কাল। পর্যায়কাল মানে কি, দেখো একটা কমপ্লিট সাইকেল যদি আমরা ধরি, এইখান থেকে স্টার্ট হয়েছে এবং এইখানে এসছে, তো এই যে টাইম পিরিয়ডটাকে এইটাকে আমি একটা কমপ্লিট সাইকেল আমরা বলতে পারি এখন। এবং এখানে এই যে সম্পূর্ণ টাইম পিরিয়ড সেটাকে আমি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করতে পারি, যে টিকে আমরা ঘুরিয়ে লিখতে পারি টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই/ওমেগা। ওকে, সিমিলারলি ভোল্টেজের ক্ষেত্রেও হবে। এখন চলো আমরা দেখি যে কিভাবে আমরা এই অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজকে জেনারেট করতে পারি। এসি জেনারেটরের যে বেসিক প্রিন্সিপাল, সেই বেসিক প্রিন্সিপালটি হচ্ছে আসলে অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজের যে জেনারেশন। ওকে, তো আমরা সেটার একটু ম্যাথমেটিক্যাল ডিসকাশনটা করে নিই তোমাদের সঙ্গে। ওকে, তো দেখো আমরা যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের কথা ভাবি, যে সাপোজ একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর আছে, এই বরাবর মনে করো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি বি দিয়ে প্রকাশ করছি। সেই ম্যাগনেটিক ফিল্ডে মনে করো একটা কুণ্ডলী রয়েছে, একটা আয়তাকার কুণ্ডলী হতে পারে বা যে কোনো ধরনের একটা কুণ্ডলী রয়েছে, সেই কুণ্ডলীটা রোটেট করছে, মানে প্রবাহ মাত্রা পরিবাহী একটা তার রোটেট করছে। এর আগে আমি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারে বলেছিলাম, যদি একটা পরিবাহী কুণ্ডলী এখানে রোটেট করে তাহলে তার মধ্যে কি হবে, একটা তড়িৎ চালক বল আবিষ্ট হবে। কেননা ওর ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তাহলে যে কুণ্ডলীটা এখানে রোটেট করছে, কোনো একটা মুহূর্তে তার এরিয়া ভেক্টরের ডাইরেকশনটা আমি ধরে নিচ্ছি, কুণ্ডলীটাকে ডিটেলস নাইকে সাপোজ আমরা মনে করছি যে তার যে এরিয়া ভেক্টর কুণ্ডলীটা এমনভাবে রয়েছে যে তার এরিয়া ভেক্টরটা এই বরাবর রয়েছে, যে এরিয়া ভেক্টরটাকে যদি আমি এ দিয়ে প্রকাশ করি, সেটা কোনো এক মুহূর্তে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে থিটা কোণ করে রয়েছে। ওকে, মানে মনে করো যদি ইনিশিয়ালি এটা এই বরাবর থাকতো, এখান থেকে আমরা মনে করছি টি সময়ে ওমেগা কৌণিক বেগে মনে করো টি সময়ে এটা থিটা কোণে ঘুরেছে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওমেগা টি। থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ওমেগা টি হয়ে যাবে। এইবারে দেখো এই যে কুণ্ডলীটা রয়েছে, সেই কুণ্ডলীটার পাক সংখ্যা
যদি এন হয় এবং ম্যাগনেটিক ফিল্ড এখানে বি এবং এরিয়া হচ্ছে যে এ, তাহলে তোমরা অবশ্যই জানো এর যে ফ্লাক্স হবে ম্যাগনেটিক ফ্লাক্স, কোনো এক মুহূর্তে যে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই হবে, সেই ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আমরা ফাই বি দিয়ে প্রকাশ করেছিলাম, আমি সিম্পলি ফাই দিয়ে প্রকাশ করছি, সেটা কত হবে সিম্পলি বি ডট এ হয়ে যাবে। আর যদি এন পাকের কথা বলো তাহলে একটা এন অবশ্যই এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, একটা এন কিন্তু এর সঙ্গে অবশ্যই মাল্টিপ্লাই হবে যদি আমরা এন পাকের কুণ্ডলীর কথা বলে থাকি, তাহলে এন বি ডট এ। তার মানে এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে হয়ে যাবে এন বি এ কস অফ থিটা। তাহলে দেখো এইটা হয়ে গেল ম্যাগনেটিক ফ্লাক্স। এবার তোমরা জানো থিটা ইজ ইকুয়াল টু, যেহেতু আমি বলছি ওমেগা টি আফটার এ সার্টেন টাইম ইন্টারভ্যাল, এটা এইভাবে এই অবস্থা থেকে এই অবস্থায় এরিয়া ফ্যাক্টরটা মনে করো মুভ করেছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে এন বি এ কস ওমেগা টি হয়ে যাবে, এন বি এ কস ওমেগা টি। তাহলে এইটা হয়ে গেল আমাদের ফাই। তাহলে বলো এইখানে যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে ই, সেটা কত কত হবে মাইনাস ডিফাই ডিটি অ্যাকর্ডিং টু লেন্স ল। তাহলে এখানে যদি আমি ডিফাই ডিটি করি দেখো, তাহলে ডিফাই ডিটি কত আসবে, ডিফাই ডিটি হচ্ছে যে কস ওমেগা টি যদি আমি ডিফারেন্সিয়েশন করি এটা সিম্পলি সাইন ওমেগা টি হবে, কিন্তু একটা মাইনাস হবে কারণ কসের ডেরিভেটিভ মাইনাস হয়, আর এই ওমেগাটাও বাইরে বেরিয়ে আসবে। তাহলে কত হবে মাইনাস এন বি এ ওমেগা অ্যাकॉर्डिंग टू द सिंपल रूल ऑफ डिफरेंशिएशन यू कैन फाइंड आउट दिस इजीली कि डिफाई अपॉन dt जो है এটা কত হবে মাইনাস এন বি এ ওমেগা ইন্টু সাইন ওমেগা টি। তাহলে দেখো এন বি এ ওমেগা এটা হচ্ছে দেখো সাইন ওমেগাটির একটা কোএফিসিয়েন্ট হয়ে গেল, আর এই যে ডিফাই বাই ডিটিটা এটা কত মাইনাস ই, কারণ ই সমান আমরা কি জানি একটু আগে বলেছিলাম যে তড়িৎচালক বল ই এর কথা যদি বলি সেটা আমরা আগেই বলেছি ফ্যারাডে ল বা লেঞ্জেস ল অনুযায়ী ই ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি। তাহলে এটা ই ইকুয়াল টু মানে আবিষ্ট তড়িৎচালক বল দেখো হয়ে যাচ্ছে মাইনাস এন বি এ ওমেগা ইন্টু সাইন ওমেগা টি, কত হয়ে গেল সাইন ওমেগা টি। এখন দেখো এই মাইনাসটা কেটে যাবে, এই এন বি এ ওমেগা কি এটা হচ্ছে শীর্ষমান ম্যাক্সিমাম ভ্যালু, কারণ সাইন ওমেগাটির ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে এটা দেখো ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে। তাহলে ই সমান দেখো হয়ে গেল ই জিরো সাইন ওমেগাটি। তাহলে দেখো এখানে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হলো সেটা আসলে যে ভোল্টেজ বা তড়িৎচালক বলটা আবিষ্ট হয়েছে সেটা আসলে কি সাইনের ফাংশন, মানে এটা একটা অল্টারনেটিং ভোল্টেজ এখানে হয়েছে। দেখো আমরা ইটা বাদ দিয়ে যদি কনভেনশনালি এটাকে ভি দিয়ে প্রকাশ করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু আসলে ভি জিরো সাইন ওমেগাটি, ভি ইজ ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগাটি, যেখানে ভি জিরোটা হচ্ছে যে এর শীর্ষমান, ভি জিরোটা হচ্ছে যে এর শীর্ষমান ম্যাক্সিমাম ভ্যালু। এবারে দেখো মনে করো যদি এখানে আমরা একটু সিম্পল চেঞ্জ করে দিই বিষয়টাকে, যে প্রথমে মনে করো এটা জিরোতে না থেকে, প্রথমে মনে করো এরিয়া ভেক্টরটা জিরোতে না থেকে এখানে আমি কি ধরেছি প্রথমে প্যারালাল ছিল তারপরে এখানে এসেছে, যদি আমরা ইনিশিয়াল পয়েন্টে এখানে না ধরে মনে করো ইনিশিয়াল পয়েন্টে এরকম একটা কোনো একটা জায়গায় ধরলাম, আমরা যদি মনে করি যে এর একটা ইনিশিয়ালি এটা আলফা কোণ করেছিল, আলফা কোণ করেছিল, তো সেখান থেকে কি হয়েছে সেখান থেকে এটা থিটা কোণে ঘুরেছে, মনে করো আলফা থেকে থিটা হয়েছে, থিটা হয়েছে। তো সেক্ষেত্রে এইটা কত হবে, এই থিটাটাকে এখন বাদ দিয়ে দাও, বা এটাকে যদি আমরা যদি মনে করো এটাকে থিটা জিরো বলে দিচ্ছি, ওকে তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের, থিটা জিরো। তাহলে দেখো এই থিটা যেটা আগে লিখেছিলাম এখন সেটা কিন্তু আলফা প্লাস থিটা জিরো হয়ে যাবে, আগে থিটা সমান ওমেগা টি ছিল এখন কিন্তু থিটা জিরো ইজ ইকুয়াল টু ওমেগা টি হবে। মানে দেখো প্রথমে আমরা মনে করছি একটা আলফা কোণে রয়েছে তারপরে ঘুরেছে, তাহলে সেক্ষেত্রে দেখো এইখানে যে প্রথমে এক্সপ্রেশনটা আমরা লিখেছিলাম কস অফ থিটা, তার জায়গায় আমরা লিখতে পারি থিটা জিরো প্লাস আলফা। তাহলে এই ক্ষেত্রে দেখো ফাইটা যেটা হয়ে যাবে মানে লাস্ট অব্দি আমরা যদি ফাইনাল এক্সপ্রেশনে দেখি ওমেগাটা যেটা হয়ে যাবে সেটা ওমেগা টি, ওমেগা জিরো টি বা ওমেগা টি যাই বলি, এটা ওমেগা টি বলি, তাহলে ওমেগা টি এটাকে আমরা ওমেগা জিরো বলবো না, সেমই রাখি, ঠিক আছে ওমেগাই বলি। তাহলে ওমেগা টি যদি আমরা বলি ওমেগা টি, ওকে, তাহলে দেখো সেক্ষেত্রে কত হবে ওমেগা টি প্লাস আলফা, তার মানে সেক্ষেত্রে যে ভি এর এক্সপ্রেশনটা হয়ে যাবে সেটা ভি জিরো সাইন দেখো ওমেগা টি প্লাস আলফা, কিন্তু আলফাটাকে আমরা জিরো ধরে প্রথমে আমরা করেছিলাম ক্যালকুলেশনটা, আলফাটাকে আমরা ইনিশিয়াল ফেজ বা প্রাথমিক দশা বলতে পারি, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আলফাটাকে আমরা জিরো ধরে করব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। আমাদের এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটাকে বারবার ক্যারি না করলেও চলবে, আমরা ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি এইটাকে আমরা ভোল্টেজ বলবো, ওকে। তাহলে দেখো আমরা যে ভোল্টেজটা পেয়েছি, যে ভোল্টেজটা আমরা পেয়েছি এখানে অল্টারনেটিং যে ভোল্টেজটা পেয়েছি সেই ভোল্টেজটাকে যদি আমরা বলি যে এটা হচ্ছে আসলে কত, এটা হচ্ছে আসলে ভি ইকুয়াল টু দেখো ভি জিরো সাইন ওমেগা টি, এইটা আমরা পেয়েছি। এইবারে দেখো তাহলে এখানে কারেন্ট কত হবে আমরা কীভাবে নির্ণয় করতে পারবো, দেখো এর যদি রেজিস্ট্যান্স আর হয়, ওই যে কুণ্ডলীটা রয়েছে তার যদি রেজিস্ট্যান্স আর হয় তাহলে কারেন্ট আই ইকুয়াল টু আমরা কি জানি বলো ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভোল্টেজ মানে কত, ভোল্টেজ মানে হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে এখানে যদি রেজিস্ট্যান্সটাকে আমরা এইভাবে লিখি ভি জিরো আপন আর ইন্টু সাইন ওমেগা টি, তাহলে তোমরা বুঝতে পারছো আই ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভি জিরো আপন আর, এবং এই ভি জিরো আপন আরটাকে যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু আই জিরো বলি তাহলে আই ইকুয়াল টু আমরা লিখতে পারি আই জিরো ইন্টু সাইন ওমেগা টি,
ওকে, কিন্তু এটা সবসময় নেসেসারি নয়। অল্টারনেটিং সার্কিটের ক্ষেত্রে আমরা দেখব যখন রেজিস্ট্যান্স ছাড়াও আরও ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এগুলো চলে আসবে সার্কিটে, তখন কি হবে, এই রেজিস্ট্যান্সটার একটা ইকুইভ্যালেন্ট টার্ম আমরা নির্ণয় করব, যেটাকে ইম্পিডেন্স বলা হবে। কিন্তু এখন আমরা বেসিক স্টার্টিংয়ের সময় আমি ধরে নিচ্ছি যে ওই কুণ্ডলীটা যেটা রয়েছে সেটা শুধুমাত্র রেজিস্ট্যান্স রয়েছে, সেটার মধ্যে কোনো রকম ক্যাপাসিটিভ পাওয়ার বা ইন্ডাকটিভ পাওয়ার নেই। যদি আমরা এটা ধরে নিই তাহলে ইনিশিয়ালি আমরা বলতে পারি যে ভি ইজগুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি অথবা আই ইজগুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি। এইটা হচ্ছে যে আমাদের ইকুয়েশন ফর অল্টারনেটিং ভোল্টেজ অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। ওকে, এইবারে দেখো আমরা এই অল্টারনেটিং কারেন্ট এবং অল্টারনেটিং ভোল্টেজের গড় মান এবং আরএমএস মান নির্ণয় করব। কেন দেখো, প্রথমত তো একটু আগেই আমরা গ্রাফের সাহায্যে দেখলাম যে এইখানে কিন্তু অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজ মানে সেটা সাইনোসয়েডালি ভেরি করছে, সেটা সাইনোসয়েডালি ভেরি করছে। যখনই কোনো একটা কোয়ান্টিটি ম্যাক্সিমাম মিনিমাম ভেরি করবে তখন আমরা অবশ্যই তার অ্যাভারেজ মান নিয়ে ইন্টারেস্টেড থাকবো। এবং যদি এমন কোনো কোয়ান্টিটি হয় যেটা বাই ডাইরেকশনাল মানে পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকে, তাহলে দেখবে সবসময় আমরা তার আরএমএস মান নির্ণয় করতেও ইন্টারেস্টেড থাকি। তার কারণ হচ্ছে তার অ্যাভারেজ ভ্যালু শূন্য হওয়ার চান্স আছে। এবং আমরা দেখবো এখানে যে ফুল পিরিয়ডে কি হবে, কারেন্টের বা ভোল্টেজের যে অ্যাভারেজ মান জিরো হয়ে যাবে। তাই জন্য অনেক সময় আমরা কি করি, হাফ পিরিয়ডে ভোল্টেজ বা কারেন্টের অ্যাভারেজ মান নির্ণয় করি। তাহলে ফুল পিরিয়ডে আমরা আরএমএস মান বা রুট মিন স্কোয়ার ভ্যালু নির্ণয় করব। তো এই দুটো কিন্তু ডেরিভেশনও তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো চলো আমরা ওই ডেরিভেশনগুলো একটু করার চেষ্টা করি। ওকে, ডেরিভেশনে দুটো ইন্টিগ্রেশন লাগবে, সেই ইন্টিগ্রেশনগুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলেই তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, এবং বুঝতে পারছো দুটোর ক্ষেত্রে এক্সপ্রেশন সেম হবে। আমি কারেন্টের ক্ষেত্রে করছি, কারেন্টের ক্ষেত্রে যেটা হবে ভোল্টেজের ক্ষেত্রে সেটাই হবে, শুধু আই জিরোর জায়গায় ভি জিরো হবে, কারণ দুটো সেম এক্সপ্রেশন, দুটোই সাইনের ফাংশন রয়েছে। তাহলে দেখো আমি যদি প্রথমে একটা জেনারেল অ্যাভারেজ ভ্যালুর এক্সপ্রেশন বলি, মনে করো তোমার কাছে কোনো একটা ফাংশন আছে এফ অফ এক্স। দেখো একটু ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ম্যাথামেটিক্যাল ডাইগ্রেশন তোমাদের প্রয়োজন। যে কোনো একটা ফাংশন রয়েছে মনে করো ইন জেনারেল এফ অফ এক্স, তার কোনো একটা ইন্টারভ্যালে আমি বলছি এ কমা বি ইন্টারভ্যালে এই ফাংশনটার আমরা অ্যাভারেজ ভ্যালু নির্ণয় করতে চাইছি, তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, তার জন্য একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে। এমনি যে অ্যাভারেজ ভ্যালু তোমরা নির্ণয় করো, যেখানে টোটাল সাম নিয়ে নাম্বার অফ কোয়ান্টিটি দিয়ে ভাগ করো, যেটা আমাদের বেসিক অ্যালজেব্রিক যে অ্যাভারেজ ভ্যালু, সেটা কিন্তু এখানে কাজ করবে না। তার কারণ কি, তার কারণ এটা একটা ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন এখানে, কিন্তু কনসেপ্টটা মোটামুটি একই। কারণ আমরা যখন ডিসক্রিট থেকে কন্টিনিউয়াসে যাই তখন আমরা যোগের জায়গায় কেবলমাত্র ইন্টিগ্রেশন করি। তাহলে দেখো যদি আমরা বলি যে এফ অফ এক্সের যে অ্যাভারেজ ভ্যালুকে আমরা এইভাবে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করতে পারি, অথবা আমরা নিচে অ্যাভারেজ লিখেও করতে পারি, অথবা অনেক সময় এটাকে এরকম উপরে বার সাইন দিয়েও করা হয়। এফ অফ এক্স তোমরা যদি উপরে বার সাইন দিত তার মানও অ্যাভারেজ, অথবা এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিলে সেটার মানও অ্যাভারেজ। তাহলে এই ফাংশনটার যে অ্যাভারেজ হবে দেখো, সেটা আমরা প্রথমে ফাংশনটাকে এই ইন্টারভ্যালের মধ্যে ইন্টিগ্রেশন করব, অর্থাৎ এ টু বি এফ অফ এক্স ডিএক্স। নিচে কি হবে, টোটাল ইন্টারভ্যালটা যেটা রয়েছে বি মাইনাস এ, সেইটা দিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে আলটিমেটলি কত হলো বলো, 1/b মাইনাস এ ইন্টু এফ অফ এক্স ডিএক্স। এইটার ইন্টিগ্রেশন করতে হবে ওই ইন্টারভ্যালটাতে। এইটা হচ্ছে কোনো একটা ফাংশনের অ্যাভারেজ ভ্যালু নির্ণয় করার জন্য জেনারেল ফর্মুলা। তো এই জেনারেল ফর্মুলাটাকে আমরা ইউজ করবো কার জন্য, কারেন্টের জন্য। তাহলে মনে করো একটা কারেন্টের যে ফুল পিরিয়ড যদি আমরা বলি, এইখান থেকে শুরু হচ্ছে এইখানে শেষ হচ্ছে, একটা ফুল পিরিয়ড আমরা একটু আগেই বললাম যে টি ইজুয়াল টু হয়ে যায় 2π/ω। টি ইজুয়াল টু কত হয়, 2π/ω। তার মানে আমরা 0 থেকে 2π/ω এর মধ্যে ইন্টিগ্রেশনটা করব। তাহলে সেক্ষেত্রে এই এফ অফ এক্সটা হচ্ছে আমাদের আই ইজুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি। তার মানে আই হচ্ছে যে ফাংশন অফ টি। দেখো এখানে তো ফাংশন অফ এক্স নয়, ফাংশন অফ টি। তাহলে এখানে যদি আমরা আই এর অ্যাভারেজ ভ্যালু নির্ণয় করি, তাহলে সেটা কত হবে দেখো, 1/1 কত হবে, টি মাইনাস জিরো। কারণ 0 থেকে টি এর মানে আমি পরে বসাবো 2π/ω। তাহলে এটা কত হয়ে যাবে, টি মাইনাস জিরো, কারণ বি হচ্ছে যে টি। তো এইখানে জিরো, এইখানে টি, তাহলে ইন্টারভ্যাল কত, 0 থেকে টি। তাহলে টি মাইনাস জিরো, এখানে হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 থেকে টি। এফ অফ এক্সের জায়গায় আমরা কত বসাবো, আই জিরো সাইন ওমেগা টি, বা আমি সিম্পল প্রথমে আই লিখছি, তাহলে আই ইন্টু ডিটি হয়ে যাবে। তাহলে এইটা হবে আমাদের এক্সপ্রেশন, মানে এখানে হয়ে যাবে 1/t। দেখো 1/t ইন্টু ইন্টিগ্রেশন 0 to t আইডিটি। এইটা হয়ে যাবে আমাদের বেসিক এক্সপ্রেশন ফর অল্টারনেটিভ কারেন্ট বা ভোল্টেজের, যদি আমরা অ্যাভারেজ ভ্যালুর কথা বলি। ভোল্টেজ নিলে এটা ভিডিটি হবে সিম্পলি, তারপরে আই এর জায়গায় আই জিরো সাইন ওমেগা টি বসিয়ে এবং টি এর জায়গায় 2π/ω বসিয়ে যদি আমরা সিম্পল ক্যালকুলেশন করি আমাদের অ্যাভারেজ ভ্যালু চলে আসবে। ওকে, তো চলো ক্যালকুলেশনটা করা যাক। ওকে, তো দেখো ক্যালকুলেশনটা আমরা কীভাবে করতে পারি। তো আমাদের যে অ্যাভারেজ ভ্যালু, আই এর যে অ্যাভারেজ ভ্যালু বেরোচ্ছে বা আই এ ভি, আমরা এইভাবে লিখতে পারি
এইভাবে লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু কত বললাম 1/t ইন্টিগ্রেশন 0 টু টি আই ইন্টু ডিটি, আই ইন্টু ডিটি। তাহলে আই মানে কত, I0 সাইন ওমেগা টি। তাহলে এটা সিম্পলি আমরা লিখবো 1/t ইন্টিগ্রেশন 0 টু টি, ওকে, আইয়ের জায়গায় লিখছি আমরা I0 সাইন ওমেগা টি ইন্টু ডিটি। এক কাজ করো, টিটাকে আমরা ওমেগাতে কনভার্ট করে দিই, তাহলে কত হবে দেখো, আই অ্যাভারেজ যেটা হবে সেটা হবে 1/t, তার মানে 1/2 পাই বাই ওমেগা, 1/2 পাই বাই ওমেগা ইন্টু দেখো I0টা বাইরে চলে আসবে, তাহলে I0 লিখে দাও বাইরে, ইন্টিগ্রেশনের মধ্যে কি হবে 0 টু 2 পাই বাই ওমেগা ইন্টু সাইন ওমেগা টি ডিটি, সাইন ওমেগা টি ডিটি। এবার বলো সাইন ওমেগাটির ইন্টিগ্রেশন কত হয় আমরা জানি, মাইনাস কস ওমেগাটি আপন ওমেগা হয়ে যাবে। তাহলে দেখো এটা হয়ে যাবে, ওমেগাটাকে যদি উপরে লিখি তাহলে এটা হয়ে যাবে দেখো I0 ওমেগা আপন 2 পাই ইন্টু ইন্টিগ্রেশন, আচ্ছা সাইন ওমেগাটির ইন্টিগ্রেশন হয়ে যায় কস ওমেগাটি মাইনাস কস ওমেগাটি আপন ওমেগা। আমাদের লিমিট হচ্ছে যে 0 থেকে 2 পাই বাই ওমেগা, 0 থেকে 2 পাই বাই ওমেগা। তাহলে দেখো এখানে টি এর জায়গায় একবার 0 বসবে, একবার 2 পাই বাই ওমেগা বসবে। যেহেতু নেগেটিভ সাইন আছে আমরা প্রথমে লোয়ার লিমিটটা বসিয়ে দিই, এমনিতে তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়, কিন্তু যখনই নেগেটিভ সাইন আছে এটাকে লিমিটটাকে উল্টে দিলে সুবিধা হবে। তাহলে আমাদের মাইনাসটাকে টেক কেয়ার করতে হবে না, প্রথমে কি করবো আমরা লোয়ার লিমিটটাকে বসিয়ে দেবো। দেখো তাহলে এটা সমান সমান হয়ে যাবে I0 ওমেগা আপন 2 পাই, ওকে, ইন্টু দেখো প্রথমে যদি আমরা লোয়ার লিমিট বসাই তাহলে কত হচ্ছে, টি এর জায়গায় যদি 0 বসাই তাহলে cos 0 হয়ে গেল তোমার, cos 0 তোমার হয়ে গেল 1, তাহলে 1 যদি হয়ে যায় তাহলে এটা 1 বাই ওমেগা হয়ে যাবে, 1 বাই ওমেগা মাইনাস দেখো টি এর জায়গায় যদি আমরা 2 পাই বাই ওমেগা বসাই তাহলে cos ওমেগা ইন্টু 2 পাই বাই ওমেগা, ওমেগা ওমেগা কেটে গেল cos 2 পাই, cos 2 পাই এর মানও হয় অনলি 1, cos পাই মাইনাস 1, খেয়াল রাখো cos 2 পাই কিন্তু 1, তাহলে এটাও তোমার হয়ে যাবে 1 বাই ওমেগা, ওমেগা। তাহলে এখানে টি এর জায়গায় 0 বসালেও 1 বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা বসালেও 1 বাই ওমেগা, মানে এটা 0 হয়ে গেল দেখো 0। তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে ফুল পিরিয়ডে কি হবে দেখো আই অ্যাভারেজ 0 হবে, আবার ফুল পিরিয়ডে ভি অ্যাভারেজও 0 হবে, সেম তো ক্যালকুলেশন তো সেম হবে, এখানে শুধুমাত্র V0 বসবে। এইখান থেকে একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন করা হয় অনেক সময়, যে যদি এমন হয় যে একটা ডিসি সার্কিটে মনে করো আমরা একটা অল্টারনেটিং কারেন্ট মাপতে পারে এমন একটা যদি ভোল্টমিটারকে লাগিয়ে দিই তাহলে সেটা কত রিডিং দেবে, সেটা 0 রিডিং দেবে। বা আমরা ডিসি ভোল্টমিটারকে যদি একটা অল্টারনেটিং সার্কিটে লাগিয়ে দিই তাহলে সেটা কত রিডিং দেবে, সেটা 0 রিডিং দেবে। কেন, কারণ ও তো অ্যাভারেজ ভ্যালুটা দেবে, আর অ্যাভারেজ ভ্যালু কত আসছে, 0 আসছে, ওকে। সিমিলারলি আমরা ভোল্টেজের ক্ষেত্রেও পাবো। তো সেই জন্য আমরা কি এটা যদি হাফ পিরিয়ডে নির্ণয় করি দেখো একটা ভ্যালু আসবে, হাফ পিরিয়ডে মানে 2 পাই বাই ওমেগার জায়গায় এটা পাই বাই ওমেগা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে ফুল পিরিয়ডে, কিন্তু আমরা যদি হাফ পিরিয়ডের ক্ষেত্রে বলি এটা খুব ইন্টারেস্টিং, অ্যাভারেজ ভ্যালু তোমাকে যখনই নির্ণয় করতে দেবে যদি হাফ পিরিয়ডে তাহলে তোমার আমাদের যে পপুলার ভ্যালুটা যেটা আমরা মনে রাখি মুখস্থ রাখি 2I0 আপন পাই, সেটা কিন্তু তখনই হবে যখন এটা হাফ পিরিয়ডে, ওকে, মানে 0 টু T/2 মানে এটা 2 পাই বাই ওমেগার জায়গায় পাই বাই ওমেগা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো আই অ্যাভারেজটা কত হবে, সিম্পল আমি ডাইরেক্ট এইখান থেকে করছি, তাহলে I0 ওমেগা, বাকি তো ক্যালকুলেশন সেম হবে, I0 ওমেগা আপন 2 পাই। এবারে দেখো কি করব, প্রথমে আমরা যদি লোয়ার লিমিটটা বসাই তাহলে 0, তাহলে 0 বসালে 1 বাই ওমেগা, মাইনাস দেখো যদি আপার লিমিটটা বসাই তখন পাই বাই ওমেগা হয়ে যাবে, 2 মানে এখানে টি এর জায়গায় যদি পাই বাই ওমেগা বসাই তাহলে কি হবে, ওমেগা ওমেগা কেটে গিয়ে কস পাই হবে, তাহলে কস পাই হয়ে গেলে কত হবে, মাইনাস 1 বাই ওমেগা, কস পাই কত হবে, কারণ দেখো এটা 2 পাই বাই ওমেগা বসছে না, পাই বাই ওমেগা বসছে, তাহলে ওমেগা ওমেগা কেটে গিয়ে কস পাই এর মান -1, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে দেখো এইটা হয়ে যাবে I0 ওমেগা আপন 2 পাই ইন্টু উপরে 1 + 1 2, তাহলে 2 বাই ওমেগা, তাহলে কি ওমেগা ওমেগা কেটে গেল 2I0 বাই পাই, 2I0 ডিভাইডেড বাই পাই। তাহলে যে 2I0 বাই পাই এর কথা বলছি এটা আসলে অ্যাভারেজ ভ্যালু ফর হাফ সাইকেল, অ্যাভারেজ ভ্যালু ফর হাফ সাইকেল, দ্যাট ইজ 2I0 বাই পাই। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটাকে অনেক সময় এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো তোমরা, আই অ্যাভারেজ নিচে তোমরা লিখে দিতে পারো হাফ সাইকেল দ্যাট ইজ ইকুয়াল টু, সরি এটা তো 0 নয়, ফুল সাইকেলে 0, এটা কত, এটা হচ্ছে যে 2I0 বাই পাই, 2I0 বাই পাই, ওকে। এইবার দেখো তাহলে সিমিলারলি এটা থেকে আমরা কনক্লুশন দিতে পারি যদি আমাদের ভি অ্যাভারেজ নির্ণয় করতে হয় হাফ সাইকেলে, বা আমরা সেম যদি এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করি, সেম অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে যদি রিপ্রেজেন্ট করি যে ভি এর যে অ্যাভারেজ ভ্যালু আমরা নির্ণয় করব সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 2V0 বাই পাই ফর হাফ সাইকেল। অবভিয়াসলি এখানে তোমরা কি লিখবে, ফর হাফ সাইকেল, ওকে। ফুল সাইকেলের ক্ষেত্রে 0, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, ওকে। তাহলে দেখো আমাদের অ্যাভারেজ ভ্যালু এবং অ্যাভারেজ কারেন্টের যে এক্সপ্রেশন সেটা হয়ে গেল। তাহলে অবশ্যই যদি পরীক্ষায় পড়ে তোমরা করতে পারবে।
নেক্সট হচ্ছে যে আমাদের আরএমএস ভ্যালু, তাই তো। তা দেখো আরএমএস ভ্যালু মানে তো বুঝতেই পারছো যে রুট মিন স্কোয়ার, মানে প্রথমে স্কোয়ার করতে হবে তারপর মিন ভ্যালু নিতে হবে। তা দেখো যে প্লাস মাইনাসটা যেটা জিরো হয়ে যাচ্ছিল না, সেই বিষয়টাকে এড়ানোর জন্য স্কোয়ার করে আমরা মিন নিই। তাহলে মনে করো যদি স্কোয়ার বলি তাহলে আই স্কোয়ার স্কোয়ার করে তার মিন নিতে হবে, তারপর তার অ্যাভারেজ নিতে হবে। ভালো করে বুঝো, স্কোয়ার করে অ্যাভারেজ নিতে হবে, এমন নয় যে অ্যাভারেজ করে স্কোয়ার নিয়ে নিলে, তারপরে তার রুট নিতে হবে। তাহলে এইটা তোমার হয়ে যাবে আইআরএমএস, এইটা তোমার হয়ে যাবে আইআরএমএস। খেয়াল রাখো অনেকে এইটা এইরকমভাবে যদি ভেবে নেয় মুশকিল, যে আই অ্যাভারেজ করে তার স্কোয়ার তারপর যদি রুট করে দাও, এটা তো ফিরে আই অ্যাভারেজে চলে এলো, হ্যাঁ না? তাহলে স্কোয়ারের অ্যাভারেজ নিতে হবে, তারপরে তার রুট করতে হবে। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু সঠিক নয় যদি আই অ্যাভারেজ তার স্কোয়ার নিয়ে তারপর রুট করি। আই স্কোয়ারের অ্যাভারেজ নিয়ে রুট, তাহলে আই স্কোয়ারের যদি অ্যাভারেজ নিতে হয় তাহলে এটা কী হবে বলো, এই স্কোয়ার রুটটা সবসময় থাকবে এর মধ্যে। তাহলে এখানে কী হবে, আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা কী ছিল, 1/t, আই স্কোয়ারের অ্যাভারেজ নিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন 0 to t, এটা কত হবে আই স্কোয়ার ইন্টু ডিটি, তাহলে দেখো এখানে অ্যাভারেজটা নিচ্ছে আই স্কোয়ার, মানে ফাংশনটা আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার ডিটি। তাহলে আই মানে কত, I0 সাইন ওমেগা টি। তাহলে যদি এটা বসিয়ে দাও তাহলে কত হবে দেখো, ইন্টিগ্রেশন 1/, টি এর জায়গায় তোমরা লিখতে পারো 2π/ওমেগা লিখে দিতে পারো একদম। ওকে, তাহলে 1/ দেখো 2π/ওমেগা ইন্টিগ্রেশন 0 থেকে 2π/ওমেগা, ঠিক আছে। আই স্কোয়ার মানে কত বলো, I0 সাইন ওমেগা টি, মানে I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি। এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে। I0 স্কোয়ার তো কনস্ট্যান্ট, ওটাকে বাইরে নিয়ে আসো, তাহলে কি হবে দেখো, আইআরএমএসের যে এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন, আগে স্কোয়ার রুটটা নিয়ে নিই, ইন্টিগ্রেশন দেখো I0 স্কোয়ারটা এখানে চলে যাবে, ওমেগাটাকে উপরে লিখতে পারি আমরা, তাহলে I0 স্কোয়ার ওমেগা আপন 2π ইন্টিগ্রেশন 0 to 2π/ওমেগা, ওকে, ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। দেখো ইন্টিগ্রেশন তোমরা যারা ম্যাথস নিয়ে পড়ো, ইন্টিগ্রেশন তো তাদের, এই ইন্টিগ্রেশনটা তাদের কাছে জলভাত কিছুই নয়। যারা বায়ো পড়ছো তাদের ক্ষেত্রে একটু, মানে যাদের ম্যাথমেটিক্স নেই, যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়ো নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, কিন্তু এক দুবার তোমরা এটা প্র্যাকটিস করলেই পারবে। ওকে, ভয়ের কিছুই নেই। সাইন স্কোয়ার ওমেগা টি যেটা আছে, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই, এটাকে 2 সাইন স্কোয়ার ওমেগা টিতে নিয়ে যেতে হবে, কারণ তাহলে আমরা ওটাকে একটা ফর্মুলাতে ফেলতে পারবো ট্রিগোনোমেট্রির। তাহলে যদি এইখানে একটা 2 দিয়ে আমি গুণ করি দেখো, তাহলে এইখানে একটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 - cos 2 থিটা। তাহলে দেখো এইটাকে যদি আমরা এইভাবে লিখি, স্কোয়ার রুট অফ, দেখো I0 স্কোয়ার ওমেগা আপন 4π, I0 স্কোয়ার ওমেগা আপন 4π, ওকে, ইন্টু ইন্টু দেখো এখানে যদি 2 সাইন স্কোয়ার ওমেগা টি আছে, এইটা ইন্টিগ্রেশন 0 to 2π/ওমেগা, ইন্টিগ্রেশন 0 to 2π/ওমেগা 1 - cos 2 ওমেগা টি, 1 - cos 2 ওমেগা টি ইন্টু ডিটি। এবার দেখো এই যে cos 2 ওমেগা টি ডিটির এর ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাবে। একটু আগেই দেখলে ফুল পিরিয়ডে, সবসময় খেয়াল রাখবে, ফুল পিরিয়ডে সাইন ওমেগা টি হোক বা cos ওমেগা টি হোক, সাইন 2 ওমেগা টি হোক বা cos 2 ওমেগা টি হোক, সাইন 3 ওমেগা টি হোক বা cos 3 ওমেগা টি হোক, ফুল পিরিয়ডে কিন্তু এর ভ্যালু সবসময় 0 হয়। আমরা একটু আগে ইন্টিগ্রেশনটা করে দেখলাম। তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই পার্টের ইন্টিগ্রেশনটা করবে। ওকে, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ব্যাপারটা কীরকম হবে। আমি এখানে একটু সামান্য স্টেপ জাম্প করছি, তোমরাও চাইলে পরীক্ষাতেও করতে পারো, এটা এমন কিছু ইস্যু নয়, কিন্তু দেখিয়ে দিলে সবচাইতেই ভালো। তাহলে I0 স্কোয়ার ওমেগা বাই 4π ইন্টু দেখো এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে না, এই ইন্টিগ্রেশনটা দুটো পার্টে রয়েছে। তাহলে আমি খুবই সিম্পলভাবে ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করছি, বিশেষ করে যারা বায়ো স্টুডেন্ট আছে তাদের জন্য। তাহলে দেখো 0 to 2π/ওমেগা, 0 to 2π/ওমেগা 1 ইন্টু ডিটি, তাহলে এটা হয়ে গেল তোমার ডিটি সিম্পলি। মাইনাস দেখো এই ইন্টিগ্রেশনটা আরেকটা পার্ট রয়েছে, যেটা হচ্ছে 0 to 2π/ওমেগা ইন্টু cos 2 ওমেগা টি ডিটি, cos 2 ওমেগা টি ডিটি। যদি তোমরা এই ইন্টিগ্রেশনটাকে সলভ করো, স্পেশালি সেকেন্ড পার্টটা ইন্টিগ্রেশনটা, এই পার্টটা হচ্ছে যে তোমাদের 0 চলে আসবে। তোমরা দেখতে পাবে যে এই পার্টটা না তোমাদের 0 আসবে cos 2 ওমেগা টি, কারণ দেখো cos 2 ওমেগা টির ইন্টিগ্রেশন কত হয়, sin 2 ওমেগা টি। এবার sin 2 ওমেগা টির পরে তোমরা টি এর জায়গায় যদি 2π/ওমেগা বসো, ওমেগা ওমেগা কেটে গিয়ে সেটা sin 4π হবে। তাহলে sin 4π যদি হয় সেটা অলওয়েজ 0, আর sin 0 তো 0 বটেই। তোমরা চাইলে পাশে করে দেখতে পারো, এটা 0 আসবে। তাহলে ওইটা যদি 0 আসে তাহলে বাকি কি পড়ে থাকলো বলো, এই ডিটির ইন্টিগ্রেশন টি হবে, টি এর জায়গায় 2π/ওমেগা বসে যাবে, তাহলে এইটা হয়ে যাবে দেখো স্কোয়ার রুট অফ I0 স্কোয়ার ওমেগা আপন 4π ইন্টু এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হয়ে যাবে 2π/ওমেগা।
তাহলে দেখো এই ওমেগা ওমেগা কেটে গেল, 2 পাই 4 পাই 2 হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে I0 স্কোয়ার আপন 2। তাহলে এটা যদি ইন্টিগ্রেশনের বাইরে বের করো তাহলে দেখো হয়ে গেল I0/√2। ওকে, তার মানে আরএমএস ভ্যালু যে হলো কারেন্টের যে আরএমএস ভ্যালু হলো আরএমএস, সেটা কত হলো? সেটা হলো I0/√2। সিমিলারলি যদি তুমি বলো যে ভোল্টেজের স্যার কত হবে, না ভোল্টেজেরও হবে সেম ক্যালকুলেশন আমরা করতে পারি V0/√2। তাহলে এই আরএমএস এবং যে অ্যাভারেজ ভ্যালুর কথা আমি বললাম, এইগুলো কিন্তু ক্যালকুলেশনগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমাদের প্রমাণ কিন্তু এখান থেকে পড়তে পারে। ওকে, নেক্সট দেখো আমরা এই পোর্শনটা থেকে একটা নিউমারিক্যালস সলভ করি, খুবই সিম্পল নিউমারিক্যালস। দেখো কি বলছে নিউমারিক্যালসটা, একদম সিম্পল নিউমারিক্যালস আমি নিয়েছি। ঠিক আছে, বোর্ড এক্সামের জন্য তোমাদেরকে নিউমারিক্যালস নিয়ে খুব একটা বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। তোমাদের যদি থিওরি ক্লিয়ার থাকে না, তাহলে বোর্ড এক্সাম আমি তোমাদেরকে বলছি একদম সিম্পল ফর্মুলা বেসড কোয়েশ্চেন আসে। তোমাদের ফর্মুলাগুলো যদি মনে থাকে তোমরা আরামসে করতে পারবে অঙ্কগুলো। হ্যাঁ, যেমন দেখো এরকম ধরনের যদি অঙ্ক থাকে যে প্রবাহ মাত্রা I = 5 sin 314t হলে এর আরএমএস মান এবং গড় মান নির্ণয় করো। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, দেখো এটা গিভেন যে ইকুয়েশনটা আছে I = সিম্পল 5 sin 314t। ওকে, এখন দেখো এইটাকে যদি আমরা যদি I = আমরা I0 sin ওমেগা t এর সঙ্গে কম্পেয়ার করে থাকি, I = I0 sin ওমেগা t, এই সমীকরণটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, এখানে দেখো ডাইরেক্ট আমরা I0 = পেয়ে গেলাম 5। তার মানে শীর্ষ মানটা আমরা ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি। তাহলে আরএমএস মান নির্ণয় করতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আরএমএস কত হবে I0/√2। তার মানে এইটা হয়ে যাবে 5/√2 অ্যাম্পিয়ার। ওকে, সিমিলারলি দেখো যদি অ্যাভারেজ ভ্যালুর কথা বলে, গড় মান বলে, তাহলে আমরা একটু আগে গড় মান মানে তোমরা বুঝে নেবে যে হাফ সাইকেলে বলছে। নাহলে তোমরা দুটোই লিখে দিতে পারো যে হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা জানি 2I0/π। যদি এরকম কোয়েশ্চেন থাকে আনক্লিয়ার থাকে দুটোই লিখে দেবে। হাফ সাইকেলের ক্ষেত্রে 2I0/π এবং ফুল সাইকেলের ক্ষেত্রে তোমরা লিখে দেবে যে ফুল সাইকেলের ক্ষেত্রে কি হবে, দ্যাট উইল বি 0। ওকে, এবং দেখো I0 এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 2 × 5/π দ্যাট ইজ 10/π অ্যাম্পিয়ার। তো এরকম ধরনের সিম্পল কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে, একদম সিম্পল কোয়েশ্চেন। হয়তো এখানে ওমেগা টি এর সঙ্গে একটা ফাই দিয়ে দিতে পারে, আবার এখান থেকে ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে বলতে পারে, টাইম পিরিয়ড নির্ণয় করতে বলতে পারে। তাহলে এটা তোমরা যেমন ওয়েভ ইকুয়েশনে করতে ক্লাস 11-এ, ঠিক একই রকমভাবে তোমরা কম্পেয়ার করে এখান থেকে করতে পারবে। খুবই সিম্পল প্রবলেম এখান থেকে আসে। ওকে, নেক্সট দেখো আমরা যেটা বলবো একটা বিশেষ টার্ম রয়েছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টরকে আমরা সাধারণত এফ দিয়ে প্রকাশ করে থাকি। ফর্ম ফ্যাক্টরের কিছুই নয়, এখনই আমরা যে আরএমএস ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালু নির্ণয় করলাম এই দুটোর অনুপাত। অর্থাৎ আমরা যদি বলি যে এইটা আমরা বলতে পারি যে IRMS আপন IAverage দ্যাট ইজ সেম অ্যাজ VRMS আপন VAverage, এই দুটোর যে অনুপাত, তাহলে যে কোনো একটাকে ধরে করি সেমই হবে। তাহলে দেখো IRMS এর যদি আমরা মান বসিয়ে দিই তাহলে I0/√2, আর IAverage যদি আমরা মান বসিয়ে দিই 2I0/π, তাহলে দেখো এটা কত আসবে I0/√2 সিম্পল ক্যালকুলেশন ইন্টু আমরা যদি করি π/2I0, তাহলে I0 কেটে গেল, এটা হয়ে যাবে π/2√2। এই মানটা একটু খেয়াল রাখবে, অনেক সময় ফর্ম ফ্যাক্টর কি এবং এটা নির্ণয় করতে দেয়। এইটাকে যদি তোমরা ক্যালকুলেট করো এটা সিম্পল 1.11 এরকম কিছু একটা আসবে, তোমরা একবার ক্যালকুলেশনটা করে দেখে নিও, কিন্তু এই ভ্যালুটা π/2√2। ওকে, এবারে দেখো নেক্সট আমরা যেটা ডিসকাস করব, মানে আমরা বেসিক্যালি এইবারে যে বিষয়গুলো ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে কি না অল্টারনেটিং সার্কিট। আমরা মেনলি এখনই কি পড়লাম, এখন এইটুকুর মধ্যে আমরা কি পড়লাম বেসিক্যালি, যে অল্টারনেটিং কারেন্ট এবং অল্টারনেটিং ভোল্টেজের ফর্ম কীরকম হয় এবং তাদের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন মানে যেটা ফর্মটা হয় আর কি। কিন্তু যখন এই অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজটাকে সোর্স হিসেবে আমরা একটা সার্কিটে ইউজ করব, তখন সেই সার্কিটের কারেন্টের সঙ্গে ভোল্টেজের রিলেশনশিপ কী হবে, এবং সেই সার্কিটগুলোতে শুধুমাত্র যে রেজিস্ট্যান্স থাকবে তা নয়, অনেক সময় রেজিস্ট্যান্সের সঙ্গে ইন্ডাক্টর বা ক্যাপাসিটারকেও আমরা সিরিজে রেখে আমরা ডিসকাস করব। প্যারালাল সার্কিট আমাদের সিলেবাসে নেই, শুধুমাত্র আমরা এখানে সিরিজ সার্কিটের কথাই ডিসকাস করব। তো দেখো সেটা বুঝতে গেলে অল্টারনেটিং সার্কিটের এই বিশেষ ফান্ডাটা, যেটা আমি বারবার বলছিলাম, তোমরাও দেখো বিভিন্ন বন্ধুরা বলে যে আমরা এগুলো বুঝতে পারি না, অনেক বড় বড় ক্যালকুলেশন করা রয়েছে বইতে। আমি তোমাদের একটা সিম্পল মেথড শেখাবো আজকে, যেটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম মেথড। এই মেথডে যদি তোমরা করো তোমাদের ক্যালকুলেশনও খুব ছোট হয়ে যাবে এবং তোমরা খুব ভালোভাবে বুঝতেও পারবে। তার জন্যে আমরা একটা বিশেষ টপিক সম্পর্কে একটু ডিসকাস করবো, সেটা হচ্ছে রোটেটিং ভেক্টর অর ফেজর।
মানে এই যে অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজের কথা বলা হচ্ছে, এগুলোকে আমরা একটা রোটেটিং ভেক্টরের সঙ্গে তুলনা করব, বা একটা রোটেটিং ভেক্টর হিসেবে আমরা কল্পনা করতে পারি। দেখো কেন করতে পারি এখনই তোমরা বুঝতে পারবে। মনে করো সাপোজ এইটা আমার একটা সিম্পল কোঅর্ডিনেট সিস্টেম, এইটা মনে করো একটা সিম্পল কোঅর্ডিনেট সিস্টেম। এখানে আমি আমি যে ভোল্টেজ বা প্রবাহ মাত্রার যে শীর্ষ মান অর্থাৎ ভি জিরোটাকে নিয়ে আমরা কাজ কাজ চালাই। যদি মনে করো এইটা একটা ভেক্টর হয় ভি জিরো সাপোজ, এবং এই ভি জিরোটা দেখো এই এক্সিসে এইভাবে রোটেট করছে, তাহলে কোনো একটা মুহূর্তে যদি এটা এখান থেকে এইখানে যায় টি সময়ে, তাহলে এটা কত অ্যাঙ্গেলে রোটেট হবে? ওমেগা টি অ্যাঙ্গেলে রোটেট হবে। এবার দেখো ভি জিরোকে যদি আমরা দুটো উপাংশে ভাগ করে নিই, একটা উপাংশ যদি আমরা এই এক্স অ্যাক্সিস বরাবর রাখি মানে হরাইজন্টাল লাইন বরাবর রাখি, তাহলে দেখো এইটা হয়ে যাবে আমাদের ভি জিরো কস ওমেগা টি। আর যদি এটাকে আমরা এই ভার্টিক্যাল লাইন বরাবর রাখি, এইটা হয়ে যাবে ভি জিরো সাইন ওমেগা টি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ভি জিরোটাকে অথবা আই জিরোটাকে যদি আমরা একটা রোটেটিং ভেক্টর হিসাবে কল্পনা করি, যেটা হচ্ছে যে এইরকমভাবে আমরা যদি মনে করি যে এই প্লেনে রোটেট করছে, তাহলে তার যে উপাংশগুলো রয়েছে সেই ভেক্টরটার, সেইগুলোই আসলে দেখো সোর্স ভোল্টেজ হিসেবে আমাদের কাজ করছে। একটু আগেই আমরা পড়লাম যে ভি জিরো সাইন ওমেগাটি আমাদের সোর্স অল্টারনেটিং ভোল্টেজ। সিমিলারলি আই জিরোর ক্ষেত্রেও হবে। তাহলে আমরা বেসিক্যালি এখানে কি, আর এগুলো কি ফেজর বলা হয়। এই যে রোটেটিং ভেক্টরের কথা বলছি, এগুলোকে ফেজর ফেজর বলা হয়। আর যখন এই রোটেটিং ভেক্টরগুলোকে আমরা বা এই ফেজরগুলোকে আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখাবো, সেগুলোকে বলা হয় ফেজর ডায়াগ্রাম। তো সেই ফেজর ডায়াগ্রাম দিয়ে আমরা কিন্তু সার্কিটগুলোকে সলভ করব, বা সার্কিটটা সলভ করার পর আমরা তার ফেজর ডায়াগ্রাম আমরা অঙ্কন করব। তো দেখো প্রথমে আমরা একসঙ্গে আরএল আরসি বা আরএলসিতে না গিয়ে আগে ডিফারেন্ট আমরা একটু বোঝার চেষ্টা করব যে পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে মানে বিশুদ্ধ রোধক বর্তনী যদি থাকে, বিশুদ্ধ ধারক বর্তনী যদি থাকে এবং বিশুদ্ধ আবেশক বর্তনী যদি থাকে, অর্থাৎ যদি আলাদা আলাদা থাকে, তাহলে কি ঘটনা ঘটছে তারপর আমরা দুটো নেব, যেরকম আরএল এবং আরসি। ওকে, যেটা এলসি হয় তার অসিলেশনস হয়, সেটা এই সার্কিটের মধ্যে আসে না, সেটা আমি লাস্টে ডিসকাস করেছি। তাহলে প্রথমে আরএল এবং এলসি নেবো, তারপর একসঙ্গে আরএলসি নেবো, তাহলে তোমাদের একদম কনসেপ্ট নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে প্রথমে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে পিওর রেজিস্টিভ সার্কিট, অর্থাৎ সার্কিটের মধ্যে কেবলমাত্র রেজিস্ট্যান্স থাকবে। তাহলে আমি একটা পিওর রেজিস্টিভ সার্কিট ডায়াগ্রাম আঁকছি। মনে করো জাস্ট একটা সিম্পল রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সের সঙ্গে কি রয়েছে, একটা আমাদের অল্টারনেটিভ ভোল্টেজ সোর্সকে এইভাবে দেখানো হয়, যেরকম তোমরা যেটা ডিসি সোর্সকে আমরা এইরকমভাবে দেখাতাম, অল্টারনেটিভ সোর্সকে এইভাবে দেখানো হবে একটা সাইনোসয়েডাল টাইপের। ওকে, তো এইটা মনে করো একটা ভোল্টেজ সোর্স রয়েছে। দেখো এখানে নেসেসারি নয় যে সোর্স হিসাবে সবসময় ভোল্টেজই থাকবে, কারেন্টও থাকতে পারে। কিন্তু যদি মনে করো সোর্স হিসাবে আমাদের ভোল্টেজ দেওয়া থাকে যে ভি=ভি0 সাইন ওমেগা টি, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কারেন্ট এই সার্কিটে কত যাচ্ছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্যটা বোঝো, এই সার্কিটগুলোতে আমরা কি করব বেসিক্যালি, আমাদেরকে যদি ইনপুট হিসাবে অর্থাৎ সোর্স হিসাবে উৎস হিসাবে ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে আমরা কারেন্ট নির্ণয় করব। যদি উৎস হিসাবে কারেন্ট দেওয়া থাকে তাহলে ভোল্টেজ নির্ণয় করব। বাস এইটুকুই কাজ। এবারে দেখো এখানে ভি0 সাইন ওমেগাটি দেওয়া আছে, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে আমরা সেটা নির্ণয় করতে চাইছি। তাহলে বলো যেহেতু এই সোর্সটা এই রেজিস্ট্যান্সের সঙ্গে প্যারালালে আছে, তাহলে যে সোর্স ভোল্টেজটা রয়েছে সেটাই হয়ে যাবে এই দুই প্রান্তের এই রেজিস্ট্যান্সটার দুই প্রান্তের ভোল্টেজ বা ভি আর বলতে পারি। তাহলে এখানে ভি আর কত, অ্যাকচুয়ালি ভি আর যেটা হচ্ছে যে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ, সেটা হচ্ছে যে ভি0 সাইন ওমেগাটি। সেটা কত, ভি0 সাইন ওমেগাটি। তাহলে এখানে কারেন্ট কত হবে, ভেরি সিম্পল, কারণ এটা পিওর রেজিস্ট্যান্স সার্কিট। তাহলে কারেন্ট কত হয়, ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। এই আরটা কিন্তু সাবস্ক্রিপ্ট হিসেবে ব্যবহার হচ্ছে, এটা কিন্তু ভি ইন্টু আর নয়, খেয়াল রাখবে, এটা বোঝাচ্ছে যে ভোল্টেজ অ্যাক্রস আর। তাহলে ভি আর এর জায়গায় যদি আমরা এই ভি0 সাইন ওমেগাটি বসিয়ে দিই, ডিভাইডেড বাই আর, যে ক্যালকুলেশনটা আমি একটু আগেই করেছিলাম, তাহলে আই ইজ ইকুয়াল টু কত বলো, ভি0 আপন আর ইন্টু সাইন ওমেগাটি। ভি0 আপন আরটা যদি আমরা আই0 বলি, তাহলে হয়ে যাবে I0 সাইন ওমেগাটি। তাহলে দেখো I ইজ ইকুয়াল টু I0 সাইন ওমেগাটি, এইটা হচ্ছে যে কারেন্ট। যদি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভি ইজ ইকুয়াল টু ভি0 সাইন ওমেগাটি হয়, অর্থাৎ যদি এখানে ইনপুটে ভি থাকে, তাহলে দেখো আমরা কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা রিলেশনশিপ পেয়ে গেছি। এইখানে যদি তোমরা একটা বিশেষ বিষয়কে লক্ষ্য করো, যে কারেন্ট এবং ভোল্টেজ দুটো একই দশায় আছে, অর্থাৎ এদের যদি তুমি ফেজটাকে দেখো দুটোই ওমেগাটি, এখানে আর কিন্তু কিছু নেই। কিন্তু দেখো যদি এটা পিওর রেজিস্টিভ সার্কিটের জায়গায় আমরা পিওর ইন্ডাকটিভ সার্কিট বা পিওর ক্যাপাসিটিভ সার্কিটের দিকে যাই, তাহলে কি হয়, তারপর আমি তোমাদের কাছে ফেজর ডায়াগ্রামটা আঁকবো, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। তো দেখো এরপর যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে পিওর ইন্ডাকটিভ সার্কিট। মানে মনে করো একটা সার্কিট রয়েছে যেখানে ইন্ডাক্টর রয়েছে, তাহলে মনে করো একটা ইন্ডাকটিভ সার্কিট রয়েছে। হ্যাঁ, ইন্ডাক্টরকে আমরা এইভাবে দেখাই, এল দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখন এই ইন্ডাক্টর সার্কিটটা যেটা রয়েছে সেটা মনে করো একটা সোর্সের সঙ্গে যুক্ত। আচ্ছা আমরা এক কাজ করি, এই সোর্সটাকে আমরা
ভোল্টেজ না দিয়ে কারেন্ট দিই, দেখি তো আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি দিই, তার মানে এটা কি হলো বলো তো? তার মানে যেটা হলো, এখানে আমরা কারেন্ট সোর্স দিয়েছি, তাহলে আমি নির্ণয় করতে চাইবো যে এর অ্যাক্রসে ভোল্টেজ কতটা, অর্থাৎ ভি এল কতটা, ভোল্টেজ অ্যাক্রস এল। কারণ ভি দেওয়া থাকলে যেমন আই নির্ণয় করছিলাম, তাহলে আই দেওয়া থাকলে ভি নির্ণয় করবো। এবং দেখো ভি মানে এখানে কি হবে, এখানে তো ইনডিউসড ইএমএফ তৈরি হবে না, তাহলে যে ইনডিউসড ইএমএফ এর আমরা ইকুয়েশন জানি, ইউ ইকুয়াল টু কত হয় বলো, মাইনাস এল ডিআই ডিটি, মাইনাস এল ডিআই ডিটি, এইটা আমরা ইউজ করবো, এই এক্সপ্রেশনটাকে আমরা ইউজ করবো, ই ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি। তাহলে যদি আমরা এটা মড ভ্যালু বলি, তাহলে এটা প্লাস, তাহলে এই মড ভ্যালুটাকে আমরা ভিএল বলছি, তাহলে ভিএল ইকুয়াল টু আমরা বলতে পারি এল ডিআই ডিটি। তাহলে আমরা আই এর জায়গায় যদি আই জিরো সাইন ওমেগা টি নিই, তাহলে দেখো ভিএল ইকুয়াল টু কত হবে, ভিএল ইকুয়াল টু হয়ে যাবে এল ইন্টু ডি ডিটি অফ, ডি ডিটি অফ আই এর জায়গায় আমরা লিখবো আই জিরো সাইন ওমেগা টি, আই এর জায়গায় কত লিখবো, আই জিরো সাইন ওমেগা টি। এবার দেখো এটাকে টি এর সাপেক্ষে তোমরা ডিফারেন্সিয়েশন করো, আই জিরো তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে আই জিরো ইন্টু এল, ওকে, ইন্টু ডি ডিটি অফ সাইন ওমেগা টি। তাহলে বলো সাইন ওমেগা টির ডিফারেন্সিয়েশন কত হয়, কস ওমেগা টি, আর একটা ওমেগা বাইরে আসবে, তাহলে ওমেগা ইন্টু কস ওমেগা টি। তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি, দেখো আই জিরো ইন্টু ওমেগা এল ইন্টু ইন্টু কস ওমেগা টি, ইন্টু কস ওমেগা টি। আচ্ছা কসটাকে যদি সাইনের ফর্মে লিখি কি হবে বলো, কস ওমেগা টি মানে হচ্ছে সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু, সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু মানে হচ্ছে যে কস ওমেগা টি, ভেবে দেখো, তাহলে এটা হচ্ছে ভিএল। তাহলে দেখো এই ভিএলকে আমরা, এবার দেখো এখানে তো রেজিস্ট্যান্স নেই, কারেন্ট ইন্টু সামথিং, সেটাই রেজিস্ট্যান্স হওয়া উচিত, ভি ইকুয়াল টু আই আর আমরা জানি, এখানে ভি আছে, আই জিরো ইন্টু সামথিং, তাহলে এইটা আমাদের আই জিরো ইন্টু, এটা রেজিস্ট্যান্সের একটা ইকুইভ্যালেন্ট টার্ম, রেজিস্ট্যান্সের একটা ইকুইভ্যালেন্ট টার্ম, যেটাকে আমরা এক্সেল দিয়ে প্রকাশ করবো, এক্সেল, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলা হয় ওই ওমেগা এলটাকে। তাহলে ভি এল সমান হয়ে গেল দেখো আই জিরো ইন্টু এক্সেল ইন্টু ইন্টু সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। তাহলে দেখো এইখান থেকে আমরা দুটো জিনিস পাবো, কি দুটো জিনিস পাবো? প্রথমত হচ্ছে যদি তোমরা কারেন্টের এক্সপ্রেশনটাকে দেখো, যদি কারেন্টের এক্সপ্রেশনটাকে দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ যে কারেন্ট আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি গিভেন ছিল, সেখান থেকে আমরা ভিএল সমান দেখো সামথিং আই জিরো ইন্টু এক্সেল ইন্টু সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু পেলাম। তাহলে বুঝতেই পারছো এই পোর্শনটা নিশ্চয়ই ভি জিরো, তাহলে ভি জিরো সমান কত হওয়া উচিত, আই জিরো ইন্টু আর হওয়া উচিত না? এই পোর্শনটা আসলে কত, এই পোর্শনটা তো ভি জিরো, এর যেটা কোফিসিয়েন্ট ভিএল ইকুয়াল টু লিখছে সাইনের যেটা কোফিসিয়েন্ট সেটা তো ভি জিরো হওয়া উচিত, তাহলে এখানে এটা ভি জিরো কত হওয়া উচিত, আই জিরো ইন্টু রেজিস্ট্যান্স হওয়া উচিত। তাহলে রেজিস্ট্যান্সের জায়গায় দেখো ওমেগা এল টার্মটা রয়েছে, তাই এই ওমেগা এল টার্মটাকে আমরা এক্সেল বলছি, যেটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে এইখান থেকে দেখো একটা নতুন টার্ম পেলাম, যেটা হচ্ছে যে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট একটা টার্ম রয়েছে, যেটা হচ্ছে ওমেগা এল, যেটাকে আমরা এক্সেল দিয়ে প্রকাশ করি, যেটাকে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলা হয়। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটাও কিন্তু পেলাম যে এক্সেল ইকুয়াল টু ওমেগা এল, যেটা হচ্ছে আমরা বলতে পারি আবেশকীয় প্রতিঘাত, বাংলাতে কি বলা হয়, আবেশকীয় প্রতিঘাত, আবেশকীয় প্রতিঘাত, বা তোমরা বলতে পারো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ওকে, ওমেগা এল। তাহলে একটা বিষয় এখানে একটা নতুন একটা টার্ম পেলাম, আর একটা বিষয় কি পেলাম, ফেজ ডিফারেন্স। দেখো ফেজ ডিফারেন্স কত কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে, দেখো এখানে ভোল্টেজ কিন্তু পাই বাই টু দশায় এগিয়ে আছে কারেন্টের থেকে, দেখো ভোল্টেজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস পাই বাই টু, এখানে কারেন্ট ছিল ওমেগা টি, তাহলে ভোল্টেজ এখানে কিন্তু পাই বাই টু দশায় এগিয়ে আছে, যেটা কিন্তু আমি একটু আগেই বলছিলাম, দেখো আগেরটাতে কিন্তু সেরকম ধরনের কিছু ছিল না। দেখো কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে সেম রিলেশন হতে পারে, এখানে আমরা ইনপুট হিসাবে ভোল্টেজ নিয়েছিলাম তো আউটপুট কারেন্ট পেয়েছি, ওখানে ইনপুট হিসাবে কারেন্ট নিয়েছি তো আউটপুট ভোল্টেজ পেয়েছি, ব্যাপার তো একই। কিন্তু এখানে দেখো এখানে কোনো ফেজ ডিফারেন্স নেই, আর এখানে যে রেজিস্ট্যান্স টার্মটা ভি জিরোর নিচে হওয়া উচিত, কারণ আই সমান ভি আপন আর হয়, ওখানে ভি জিরো সমান আই ইন্টু আর, বিষয় তো একই। কারণ দেখো আমরা যদি ভিকে আই হিসাবে লিখি তাহলে আই ইন্টু আর হবে, আর যদি আইকে ভি হিসাবে লিখি তাহলে ভি আপন আর হবে। তাহলে এখানে এখানে যেহেতু আইকে ভি হিসাবে লিখছি, ভি আপন সামথিং হয়েছে যেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখানে কি করেছি দেখো এখানে আমরা কি করেছি, এখানে করেছি হচ্ছে ভি সমান আই ইন্টু সামথিং, তাহলে আই ইন্টু আর, তাহলে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স টার্ম, যেটা হচ্ছে আবেশকীয় প্রতিঘাত বা এক্সেল, ওকে। এবং এখানে আরেকটা জিনিস আমরা কি পেয়েছি, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে, ভোল্টেজ কিন্তু পাই বাই টু দশায় এগিয়ে আছে। আমি বারবার এগুলো কেন বলছি, এগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, তাহলে যখন কম্বাইন্ড সার্কিট হবে আরএল সিআর হবে তখন আর কোনো সমস্যা হবে না। তাহলে দেখো যদি আমরা এখানে একটা ফেজর ডায়াগ্রাম আঁকি, তাহলে ফেজর ডায়াগ্রাম আমরা কি বলছি, দেখো ফেজর ডায়াগ্রাম আমরা ভোল্টেজ এবং কারেন্টকে দেখাবো। তাহলে মনে করো এই বরাবর আমরা বলছি যে কারেন্ট রয়েছে, তাহলে এই বরাবর কারেন্ট, তাহলে আই, এই বরাবর আই রয়েছে, কারেন্ট রয়েছে। তাহলে কারেন্টের থেকে ভোল্টেজ এখানে পাই বাই টু দশায় এগিয়ে আছে, তাহলে ভোল্টেজকে আমরা কিভাবে দেখাবো, এই বরাবর দেখাবো, তাহলে এই বরাবর হয়ে গেল দেখো ভিএল।
তাহলে এইদিকে যদি কারেন্ট থাকে তাহলে তার থেকে পাই বাই টু দশায় ভোল্টেজ এগিয়ে আছে। তাহলে দেখো পিওর ইন্ডাকটিভ সার্কিটের যে ফেজর ডায়াগ্রাম হবে সেটা এইরকম হবে। তাহলে তোমরা বলো তো যে পিওর রেজিস্টিভ সার্কিটের ফেজর ডায়াগ্রাম কীরকম হওয়া উচিত ছিল? পিওর রেজিস্টিভ সার্কিট তো কারেন্ট এবং ভোল্টেজ একই দিকে আছে, তাহলে সেক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম কী হবে? এই বরাবর যদি কারেন্ট থাকে তাহলে ভোল্টেজও তো এই বরাবরই আছে, তাহলে আই এবং ভিআর সেম ডাইরেকশনে আছে। তাহলে এইটা হয়ে গেলো ফেজর ডায়াগ্রাম ফর পিওর রেজিস্টিভ সার্কিট। কিন্তু এইটা হয়ে যাবে দেখো ফেজর ডায়াগ্রাম ফর ফর পিওর ইন্ডাকটিভ সার্কিট। ওকে, ফর পিওর ইন্ডাকটিভ সার্কিট পাই/2 দশায় এগিয়ে আছে। তাহলে দেখি যদি এখানে যদি ক্যাপাসিটার থাকে তাহলে কি অবস্থা হয়? ক্যাপাসিটার থাকলে কি অবস্থা হবে? দেখো ক্যাপাসিটার থাকলে যে অবস্থাটা হবে পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে কি হবে দেখো। তো এখানে কি হবে, সিম্পল একটা ক্যাপাসিটার রয়েছে সি, এই ক্যাপাসিটারটাকে একটা আমরা অল্টারনেটিং সোর্সের সঙ্গে যুক্ত করেছি। এখন আমরা আবার ভোল্টেজ সোর্স নিয়ে নিলাম, ভি ইকুয়াল টু ভি0 সাইন ওমেগা টি, ভি ইকুয়াল টু ভি0 সাইন ওমেগা টি। তাহলে দেখো এইখানে কারেন্ট কত হবে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে, আই কত হবে, কি করে নির্ণয় করব? তাহলে এই ভিটাকে আমরা ভিসি বলতে পারি, এই ভিটা সেইটাই তো এর মধ্যে দিয়ে কারেন্ট ভিসি ভোল্টেজ অ্যাক্রস সি। তাহলে ভিসি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি দেখো এভাবে বলতে পারি যে ভি0 সাইন ওমেগা টি, ভি0 সাইন ওমেগা টি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার। তাহলে ক্যাপাসিটারে যদি স্টোর চার্জ কিউ হয় তাহলে কিউ ইকুয়াল টু কত হবে বলো? সি ইন্টু ভি হয়, তাহলে সি ইন্টু ভিসি। তাহলে সেক্ষেত্রে স্টোর চার্জ যেটা হচ্ছে সি ইন্টু ভি0 সাইন ওমেগা টি অ্যাট এনি টাইম। তাহলে এটা যদি অ্যাট এনি টাইম চার্জ হয় তাহলে এটা যে রেট অফ চেঞ্জ অফ চার্জ মানে ডিকিউ আপন ডিটি যেটা সেটাই হয়ে যাবে কিন্তু কারেন্ট আমাদের। তাহলে আই ইকুয়াল টু হয়ে যাবে ডিকিউ আপন ডিটি। তাহলে দেখো সি ভি0 তো কনস্ট্যান্ট, তাহলে যদি সাইন ওমেগাটির ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয়? ওমেগা কস ওমেগাটি, ওমেগা কস ওমেগাটি। এবারে দেখো তাহলে আই সমান আমরা কত বলছি? ভি0 ইন্টু ওমেগা সি ইন্টু কস ওমেগাটি। এখানে একটা খেয়াল করো যে আই সমান ভি0 ইন্টু আর তো হয় না, আই সমান ভি0 আপন আর হয়। তাহলে যদি আমরা এইখানে রেজিস্ট্যান্স টার্মটাকে খুঁজতে চাই তাহলে ভি0 এর নিচে কি আছে সেটা দেখবো। আগে কি ছিল? আগে আই সমান লিখছিলাম, আগে ভি সমান লিখছিলাম, তাহলে ভি সমান কত হয়? ভি সমান হয় আই ইন্টু আর, তাহলে ওই জন্য I0 ইন্টু আর অর্থাৎ পাশে কত আছে সেটা দেখছিলাম। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা দেখলাম পাশে কত আছে? ওমেগা এল আছে, তাহলে সেটা I0 ইন্টু ওমেগা এল ছিল, কিন্তু ভি0 হলে তো সেটা নিচে থাকা উচিত, যেমন ভি0 বাই আর ছিল। তাহলে সেই জন্য আমরা কি করবো? ওমেগা সিটাকে নিচে নিয়ে যাব, তাহলে ভি0 আপন দেখো 1 বাই ওমেগা সি হয়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্স টার্মটা এখানে অ্যাকচুয়ালি 1 বাই ওমেগা সি, আর কসটাকে যদি আবার সাইনে নিয়ে যাই তাহলে সাইন ওমেগা টি প্লাস পাই/2, সাইন ওমেগা টি প্লাস পাই/2। তাহলে এইটা হয়ে গেল দেখো আই। তাহলে এই 1 বাই ওমেগা সিটাকে যদি আমরা এক্সি দিয়ে প্রকাশ করি তাহলে এটা কত হবে? ভি0 আপন এক্সি, ভি0 আপন এক্সি। এটা কি বলবো? এটা ধারকীয় প্রতিঘাত, যেখানে এক্সি দেখো, যেখানে এক্সি কত, এটাও একটা নতুন টার্ম আমরা এখানে পেলাম এক্সি। ওখানে যেমন এক্সএল পেয়েছিলাম, এখানে এক্সি পাচ্ছি, সেটা হচ্ছে 1 বাই ওমেগা সি। এটাকে আমরা কি বলবো? বাংলাতে বলবো ধারকীয় প্রতিঘাত, ধারকীয় প্রতিঘাত বলবো। ওকে, বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স তোমরা বলতে পারো, ধারকীয় প্রতিঘাত। এই একটা টার্ম আমরা পেলাম, এটা হচ্ছে রেজিস্ট্যান্স ফর ক্যাপাসিটিভ সার্কিট তোমরা বলতে পারো এক্সি, যেটা 1 বাই ওমেগা সি। তাহলে ভি0 আপন এক্সি ইন্টু সাইন ওমেগা টি প্লাস পাই/2। তাহলে এখানেও দেখো কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ তো আমরা পেয়ে গেছি, তাই নয় কি? তাহলে ভোল্টেজ ছিল ভি সমান ভি0 সাইন ওমেগা টি। তাহলে এইটুকু অংশটাকে যদি আমরা I0 বলি, যেটা ভি0 আপন এক্সি, তাহলে আই সমান কত পাচ্ছি? আই সমান পাচ্ছি I0 সাইন ওমেগা টি প্লাস পাই/2, ওমেগা টি প্লাস পাই/2। তাহলে কি বুঝলে? কি বুঝলে? যে কারেন্ট হচ্ছে দেখো ভোল্টেজের থেকে পাই/2 দশায় এগিয়ে আছে। আগে কি ছিল? ভোল্টেজ এগিয়ে ছিল কারেন্টের থেকে, এখন কারেন্ট এগিয়ে আছে, মানে উল্টো করে বলতে পারি ভোল্টেজ পিছিয়ে আছে, ভোল্টেজ পিছিয়ে আছে। তাহলে ভোল্টেজ যদি কারেন্টের থেকে পিছিয়ে থাকে তাহলে ফেজর ডায়াগ্রাম কীরকম হবে? এই বরাবর আমরা কি বলেছি? এই বরাবর কারেন্ট বলেছি, এই বরাবর আমরা কি বলেছি? কারেন্ট। তাহলে এই বরাবর হচ্ছে যে আমাদের কারেন্ট রয়েছে আই। তাহলে ভোল্টেজ কি হয়েছে? কারেন্টের থেকে পিছিয়ে আছে, তাহলে এই দিকে থাকবে পাই/2 দশায় পিছিয়ে আছে ভিসি, এইভাবে থাকবে। কিন্তু আগেরটাতে কি ছিল? ভিএল ওই দিকে ছিল, কারণ ও পাই/2 দশায় এগিয়েছিল। তোমরা এক্সপ্রেশনটা দেখো, এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবে। এক্সপ্রেশনটা দেখো, এখানে যে এক্সপ্রেশনটা এসেছিল দেখো, ওমেগাটি ভোল্টেজ এগিয়ে আছে, ভোল্টেজের জায়গায় পাই/2 আছে, কারেন্টের জায়গায় নেই, ওই জন্য ভোল্টেজ পাই/2 দশায় এগিয়ে আছে। এইখানে দেখো, এখানে দেখো কি হয়েছে? এখানে দেখো ভোল্টেজ পিছিয়ে আছে, কারণ দেখো কারেন্ট এগিয়ে আছে, কারেন্টের জায়গায় পাই/2, তাহলে ভোল্টেজ পিছিয়ে আছে, ওই জন্য ভোল্টেজ এদিকে হচ্ছে ভিসি। তাহলে আমি যদি এক জায়গায় তিনটে ডায়াগ্রামকে দেখাই কীরকম হবে? আমরা যদি ফেজর ডায়াগ্রামটাকে আমি এক জায়গায় তোমাদেরকে দেখাই বুঝতে পারবে যে আমরা যদি পিওর রেজিস্টিভ সার্কিট বললাম, পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে দেখো
পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি ছিল, এই বরাবর আই ছিল আর এই বরাবরই কিন্তু ভিআর ছিল। কিন্তু যদি আমরা বলি পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি হলো, এই বরাবর আই ছিল কিন্তু এই বরাবর ভিএল ছিল, কারণ ভিএল হচ্ছে যে π/2 দশায় এগিয়ে আছে। কিন্তু পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি হলো, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে হলো এই বরাবর ভিসি আছে আর এই বরাবর আই আছে, মানে ভিসি হচ্ছে যে π/2 দশায় পিছিয়ে আছে। তাহলে দেখো এখন তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়াল এই তিনটে যে সার্কিট রয়েছে এই তিনটে সার্কিটের মধ্যে যে ফেজর ডায়াগ্রাম কীরকম বা ফেজরগুলো কীরকম। যদি একবার এইটা জানো, এবারে যখন আমরা কম্বাইন্ড সার্কিটগুলো অঙ্কন করব সেক্ষেত্রে আমরা এই ফেজরগুলোকে খেয়াল রেখে অঙ্কন করব। যেমন ধরো মনে করো এইটা হচ্ছে যে পিওর রেজিস্টিভ সার্কিট আর এটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিট। এবার এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, মানে দুটো সার্কিট যদি মনে করো একসঙ্গে হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই ডায়াগ্রামটা একসঙ্গে হবে। তাহলে ভিআর আর ভিএলকে যদি দেখাই তাহলে দেখো এই বরাবর রয়েছে ভিআর আর ভিএল কোন বরাবর হবে, এই বরাবর। এবারে এদের যে এডিশন হবে কি হবে, এই রোটেটিং ভেক্টরগুলোকে আমরা এডিশন করব দুটো যখন একসঙ্গে থাকবে, তাই জন্য আমরা এখানে কমপ্লেক্স এলজেব্রা ইউজ করব। কমপ্লেক্স এলজেব্রা দেখো এখানে একটু কমপ্লেক্স এলজেব্রার কনসেপ্ট লাগবে। a=a+ib তোমরা পড়েছো, সেই কমপ্লেক্স এলজেব্রার একটু সামান্য ধারণা নেব। দেখো ভেরি সিম্পল, খুব একটা জটিল কিন্তু নয়। তা দেখো তোমাদের কমপ্লেক্স এলজেব্রার তো বেসিক আইডিয়া একদমই রয়েছে আমি জানি। তো এখানে যদি আমি জাস্ট একটু কমপ্লেক্স এলজেব্রার কথা বলি, যে একটা যে কোনো কমপ্লেক্স নাম্বার জেড সেটাকে আমরা a+ib আকারে লিখি, কিন্তু এখানে আমরা ফিজিক্স একটু চেঞ্জ করি, আই এর জায়গায় আমরা জে লিখি। কেন, আইটাকে আমরা কারেন্ট ধরে নিয়েছি অলরেডি, তাহলে আমি লিখবো a+jb, where j is equal to আমরা বলতে পারি √(-1), j is equal to √(-1). ওকে, আর জেড এর যে মডিউলাস ভ্যালু সেটা কত হয়, সেটা হচ্ছে √(a²+b²). আর এখানে এর যদি আর্গুমেন্ট বলি তাহলে ট্যান থিটা আমরা জানি, তাহলে ট্যান থিটা সমান হয় b/a, বা থিটা যদি বলি এখানে অ্যাম্প্লিটিউড, তাহলে ট্যান ইনভার্স b/a। এটাকে জিওমেট্রিক্যালি কীভাবে দেখাই, a+ib-টাকে দেখো এইটাকে আমরা বলে দিই যে এটা হচ্ছে একটা রিয়েল অ্যাক্সিস, আর এইটাকে আমরা বলে দিই এটা হচ্ছে যে একটা ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে মনে হয় জেড যদি একটা কমপ্লেক্স কোয়ান্টিটি হয়, সেই জেড যদি একটা মনে করো কমপ্লেক্স কোয়ান্টিটি হয়, তাহলে তার এই যে রিয়েল পার্টটা আমরা জানি এটা এ হয়, তার যে ইমাজিনারি পার্ট সেটা হয়ে যায় বি। আর মড জেড তাহলে কত হয়, মড জেড √(a²+b²). তার মানে দেখো এই বরাবর তাহলে কারেন্ট ভোল্টেজের ক্ষেত্রে আমরা সেভাবে বলতে পারি যে এই বরাবর যদি মনে করো একটা ভোল্টেজ থাকে, সাপোজ ভিআর রয়েছে, এই বরাবর যদি একটা ভোল্টেজ থাকে মনে করো ভিএল রয়েছে, তাহলে তাদের যে লব্ধি ভোল্টেজটা হবে ভি, নয় কি, তাহলে সেটা কি বলবো a+ib, তাহলে ভিআর প্লাস কত হয়ে যাবে জে ইন্টু ভিএল, এইটা হয়ে যাবে ফাইনাল ভি। তাহলে এই ভি এর যে ম্যাগনিটিউড হবে সেটা কত হবে √(VR² + VL²). ওকে, আমরা এইভাবে কিন্তু নির্ণয় করব। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে তখন থিটা, তাহলে ট্যান থিটা নির্ণয় করবো সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু যেমন b/a হয়, তাহলে এখানে কত হবে VL/VR হবে। ওকে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু তাহলে এইভাবে আমরা কমপ্লেক্স এলজেব্রা ইউজ যদি করি আমাদের ক্যালকুলেশনগুলো একদম সিম্পল হয়ে যাবে, আমাদের যে ইন্টিগ্রেশন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার প্রয়োজনই হবে না। দেখো সেইটা আমরা একটু সার্কিটগুলোর ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তাহলে প্রথম হচ্ছে এলার সার্কিটের ক্ষেত্রে সেটা আমরা করব। ওকে, কার ক্ষেত্রে করব, প্রথমে এলার সার্কিটের ক্ষেত্রে করব। এলার সার্কিটের মানে কি, এল এবং আর অর্থাৎ ইন্ডাক্টর এবং রেজিস্ট্যান্স কি হবে, প্যারালালে থাকবে। তাহলে মনে করো এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে আর তার সঙ্গে একটা ইন্ডাক্টর রয়েছে এল। ওকে, এখন এইটাকে যদি আমরা একটা অল্টারনেটিং সার্কিটে এইভাবে যুক্ত করে দিই, তাহলে সাপোজ এইটা হয়ে গেল ভি ইকুয়াল টু V0 sin ωt। তাহলে বুঝতেই পারছো এর অ্যাক্রসে যে ভোল্টেজ হবে সেটা ভিআর এবং এর অ্যাক্রসে যে ভোল্টেজ হবে সেটা ভিএল। আগে কি ছিল, আগে একটাই ছিল তো, তাহলে এখানে যা হচ্ছিল এখানে তাই হচ্ছিল, কিন্তু এখন আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভিআর এবং ইন্ডাক্টরের অ্যাক্রসে ভিএল, এবং ভিআর এবং ভিএল এর যে সাম হবে সেটা হবে ফাইনাল ভি। কিন্তু সেটা কিভাবে হবে, সেটা আমরা কমপ্লেক্স প্লেনে সলভ করব। কিভাবে দেখো, তার জন্য ফেজর ডায়াগ্রাম আঁকবো প্রথমে। তো ফেজর ডায়াগ্রাম তো আমরা একটু আগেই বললাম আরএল সার্কিট যদি একসঙ্গে হয় তাহলে আমরা কি জানি পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে হবে এই বরাবর ভিআর, এবং পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এই বরাবর, দুটোকে যদি আমরা একসঙ্গে করে দিই ভিএল, তার মানে কারেন্ট আছে এই বরাবর, আসলে কারেন্টের ভোল্টেজটা কি দিকে আছে ভিআর এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে π/2 দশা এই দিকে এগিয়ে আছে। এবার দেখো এদের যে দুজনের মধ্যে যে লব্ধি হবে অ্যাকচুয়ালি, বা যে কমপ্লেক্স কোয়ান্টিটি হবে সেটা ভি, সেটা আমরা মনে করছি থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। তাহলে বলো এই প্লেনে
যে এখানে নেট ভোল্টেজ সেটা কত হবে, নেট ভোল্টেজ কত হওয়া উচিত, নেট ভোল্টেজ হওয়া উচিত ভিএল প্লাস ভিআর, ভিআর তো রিয়েল এক্সিস, ভিআর আছে রিয়েল এক্সিস বরাবর এ বরাবর, তাহলে ভিআর প্লাস জে ইন্টু ভিএল। আচ্ছা বলো তো ভি সমান কত হবে, ভিআর সমান কত হবে, আই ইন্টু আর হবে, কারণ পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কত হয়, সিম্পল আই আর হয়ে যাবে। দেখো তাহলে এটা হয়ে যাবে আই ইন্টু আর, ভেরি সিম্পল। কিন্তু দেখো যদি এর ক্ষেত্রে বলি ভিএল কত হবে, আই ইন্টু কি হবে, আই ইন্টু এক্সেল হয়ে যাবে। কেন এক্সেল হবে, কারণ হচ্ছে যে সেক্ষেত্রে কি যে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট টার্ম এখনই তো আমরা বললাম এক্সেল হয় পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে, তাহলে আই আর এর জায়গায় আই এক্সেল, এখানে আই আর হয়ে গেল, এটা রেজিস্টিভ সার্কিট। আর এটা যদি ফাইনাল আই হয়, তাহলে যদি টোটাল সার্কিটটার এই টোটাল সার্কিটের যে মোট রেজিস্ট্যান্স সেটা যদি জেড হয়, তাহলে আই জেড ইকুয়াল টু আই আর প্লাস জে ইন্টু আই এক্সেল। এই জেডটা কি, যেটা টোটাল ইম্পিডেন্স। তাহলে দেখো ভিটা হচ্ছে টোটাল ভোল্টেজ, তাহলে আই ইন্টু টোটাল রেজিস্ট্যান্স হওয়া উচিত, ভিআরটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স, তাহলে আই ইন্টু আর হওয়া উচিত, ভিএলটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, তাহলে আই ইন্টু এক্সেল হওয়া উচিত। তাহলে দেখো সব আইগুলো যদি কেটে যায়, তাহলে জেডটা আমরা এখানে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি টোটাল ইম্পিডেন্স, সেটা হচ্ছে আর প্লাস জে ইন্টু এক্সেল। এটা হচ্ছে টোটাল ইম্পিডেন্স, এটাকে টোটাল ইম্পিডেন্স বলা হয়, আরএল সার্কিটের টোটাল ইম্পিডেন্স আমরা বলতে পারি, আরএল সার্কিটের টোটাল ইম্পিডেন্স। তাহলে মড জেড কত হবে, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে যে মড জেড যেটা হবে সেটা হয়ে যাবে স্কোয়ার রুট অফ দেখো আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার। এক্সেল মানে কত ওমেগা এল, তোমরা লিখতে পারো ডাইরেক্ট, তাহলে রুট ওভার হয়ে যাবে আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এল স্কোয়ার। তাহলে জেড পেয়ে গেলে, তাহলে থিটাও পেয়ে যাবে, থিটা কত হবে ট্যান ইনভার্স বা ট্যান থিটা যদি আমরা ডাইরেক্ট বলি, তাহলে ট্যান থিটা হয়ে যায় বি বাই এ, তাহলে বি মানে এখানে এক্সেল, তাহলে এক্সেল আপন আর, আবার এক্সেল কত ওমেগা এল, তাহলে ওমেগা এল আপন আর, তাহলে থিটা কত, থিটা হয়ে যাবে ট্যান ইনভার্স ওমেগা এল আপন আর। তাহলে দেখো অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম এই বরাবর যদি কারেন্ট থাকে, এই বরাবর যদি ভোল্টেজ থাকে, তাহলে ভোল্টেজটা দেখো থিটা কোণে এগিয়ে আছে কারেন্টের থেকে ভোল্টেজ কি থিটা কোণে এগিয়ে আছে। তাহলে দেখো যদি আমাদের এখানে ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে ভোল্টেজ থেকে আমরা কারেন্ট কীভাবে নির্ণয় করব, আমাদের ভোল্টেজ গিভেন, তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট কি নির্ণয় করব, আমাদের আলটিমেট গোল কী ছিল, ভালো করে ভেবে দেখো আলটিমেট গোল কী ছিল, আলটিমেট গোল তো এটাই ছিল যদি ভোল্টেজ দেওয়া থাকে কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা রেজিস্ট্যান্সটা নির্ণয় করে নিলাম, তাহলে যখন ভোল্টেজ দেওয়া থাকে তাহলে কারেন্ট কী করে পাবো, তাহলে আই ইকুয়াল টু কী হবে, আই ইকুয়াল টু ভি আপন জেড হয়ে যাবে, ভি আপন মড জেড, ভোল্টেজ আপন মড জেড। তাহলে দেখো আই ইকুয়াল টু ভোল্টেজ কত, ভোল্টেজ তো আসলে ভি জিরো সাইন ওমেগা টি, কিন্তু মড জেড কত দেখো রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে কারেন্ট পেয়ে গেলাম ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে এখানে টোটাল ইম্পিডেন্স। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, দেখো ফেজর ডায়াগ্রামটাকে যদি আমরা দেখি, তাহলে কারেন্ট কিন্তু ভোল্টেজের থেকে পিছিয়ে আছে, তাহলে কারেন্ট কত কোণে পিছিয়ে আছে, থিটা কোণে, তাহলে কারেন্ট ইকুয়াল টু লিখছি ভোল্টেজ, তাহলে এখানে ওমেগা টি মাইনাস থিটা হয়ে যাবে, একটা টার্ম আসবে ওমেগা টি মাইনাস থিটা। ওকে, তাহলে ফাইনাল যে আই এর এক্সপ্রেশনটা হবে এখানে একটা মাইনাস আসবে, মানে আই ইকুয়াল টু হয়ে যাবে দেখো ভি জিরো সাইন ওমেগা টি মাইনাস থিটা। এইটা কী করে বুঝলাম মাইনাস থিটা, ডায়াগ্রাম থেকে, কারণ দেখো থিটা কোণে পিছিয়ে আছে কারেন্ট। ওকে, ডিভাইড বাই স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। দেখো তাহলে ডাইরেক্ট তোমরা এখান থেকে কারেন্ট ভোল্টেজের রিলেশনটা পেয়ে গেলে। দুটো জিনিস পেলে, একটা হচ্ছে যে মেন যেখানে হচ্ছে টোটাল ইম্পিডেন্স কত আরএল সার্কিটের, এবং আরএল সার্কিটের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, এবং কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত থিটা, সেই ফেজ ডিফারেন্স থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওমেগা এল আপন আর। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা আরএল সার্কিটকে ডিসকাস করতে পারি। ইন দ্য সেম ওয়ে আমরা একটা সিআর সার্কিটের ক্ষেত্রেও বলতে পারবো। দেখো যদি আমরা একটা সিআর সার্কিটের কথা বলি, সিআর সার্কিট, তাহলে এখানে একটা ক্যাপাসিটার থাকবে এবং একটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে দেখো আমরা যদি সার্কিট ডায়াগ্রামটাকে আগের মতোই একদম সেম টু সেম হবে, সিম্পল একদম। দেখো মনে করো এইটা একটা ক্যাপাসিটার রয়েছে, তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স আর রয়েছে, ক্যাপাসিটার সি রয়েছে, একে আমরা কি করলাম একটা ভোল্টেজ সোর্সের সঙ্গে যুক্ত করে দিলাম, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি হয়ে গেল, এইখানে হয়ে যাবে ভিসি, দিস ইজ ভিআর। এবারে কী করবো আমরা টোটাল ইম্পিডেন্স জেড নির্ণয় করবো, তার জন্য ফেজর ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এর ফেজর ডায়াগ্রাম কীরকম হওয়া উচিত, দেখো এই বরাবর রয়েছে ভিআর এবং কারেন্টও এই বরাবর থাকবে ভিআর এর দিকেই, এই ভিসি উপর দিকে থাকবে কি না, এখন নিচে ভিসি, ভিসি কোন দিকে থাকবে, নিচে থাকবে, কারণ আমরা দেখেছি পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে নিচে থাকে। তাহলে নেট যে হবে সেটা এই বরাবর হবে, ভিটা এই বরাবর। তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা বলি, তাহলে দেখো এখানে ভি ইকুয়াল টু কত হবে, ভি ইকুয়াল টু যাবে ভিআর মাইনাস জে ভিসি, কারণ এদিকে নেগেটিভ দিকে আছে। তাহলে ভি মানে কি আই ইন্টু টোটাল ইম্পিডেন্স জেড,
ইকুয়াল টু দেখো ভি আর মানে কত হবে আই ইন্টু আর মাইনাস জে ইন্টু ভিসি মানে কত হবে আই ইন্টু এক্সি, আই ইন্টু এক্সি। তাহলে আইগুলো যদি কেটে দিই তাহলে জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো আর মাইনাস জে ইন্টু এক্সি, এক্সি। তাহলে এইখান থেকে তোমরা একটা বিষয় পাবে, দেখো মড জেড কত, তাহলে এইখান থেকে পাবে মড জেড ইকুয়াল টু হয়ে যাবে স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। এক্সি মানে কত 1/ওমেগা সি, 1/ওমেগা সি। তাহলে হয়ে যাবে স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস 1/ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। এটা হয়ে গেল মড জেড। তাহলে এখান থেকে আমরা থিটা পেয়ে যাবো। তাহলে থিটা কত হবে ট্যান থিটা বি বাই এ মানে এক্সি কত 1/ওমেগা সি। তাহলে 1/ওমেগা সি যদি এখানে বসিয়ে দাও তাহলে 1/ওমেগা সি আর হয়ে যাবে। তাহলে এখান থেকে থিটা কত পেয়ে যাবে ট্যান ইনভার্স 1/ওমেগা সি আর। তাহলে দেখো আমরা ফেজ ডিফারেন্সও পেয়ে গেলাম এবং এখানে ভোল্টেজ কিন্তু পিছিয়ে আছে, কারেন্ট এগিয়ে আছে, কারেন্ট এখানে এগিয়ে আছে থিটা দশায়। ওকে, তাই সে থিটা হচ্ছে দিস। ওকে, এবার দেখো এবারে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ চাই। তাহলে এখানে ভি দেওয়া আছে, তাহলে আই আমরা কি করে নির্ণয় করবো, আই ইজ ইকুয়াল টু কত লিখবো, আই ইজ ইকুয়াল টু আমরা লিখবো ভি আপন মড জেড, ভি আপন মড জেড। তাহলে এখানে ভি কত ভি জিরো সাইন ওমেগা টি। তাহলে আই ইজ ইকুয়াল টু দেখো ভি হয়ে যাবে ভি জিরো সাইন ওমেগা টি। কিন্তু এইটা লেখার আগে তোমাকে এইটা খেয়াল করতে হবে যে কারেন্ট পিছিয়ে আছে না এগিয়ে আছে, কারেন্ট এগিয়ে আছে, তাহলে প্লাস থিটা হবে। তাহলে সাইন ওমেগা টি প্লাস থিটা ফাইনালি। ওকে, আপন মড জেড মানে হচ্ছে যে দিস স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস 1/ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো ভেরি সিম্পল সার্কিট অ্যানালিসিস ভেরি সিম্পল। প্রথম আমরা কি করছি ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রাম, রেজিস্ট্যান্স মানে নেট ইম্পিডেন্স, ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট নির্ণয় করছি। স্টেপ বুঝে গেছো? প্রথমে সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো, সেখান থেকে তোমরা এই কমপ্লেক্স অ্যালজেব্রার ইকুয়েশনটা লিখো, ফেজর ডায়াগ্রাম অঙ্কন করো, সেখান থেকে তোমরা জেড পেয়ে যাচ্ছ, জেড থিটাও পেয়ে যাচ্ছ। একবার জেড পেয়ে গেলে যদি ভোল্টেজ দেওয়া হয় কারেন্ট নির্ণয় করা যাবে, আই ইকুয়াল টু ভি বাই জেড। আর ফেজ ডিফারেন্সটা দেখে নাও যখন ওটা লিখছো, তোমরা দেখবে বইতে 1-2 পাতা যে সলিউশন করে এইটা বের করা হয়েছে, দিয়ে লাস্টে ওরা এই কথাটা বলছে। আমরা উল্টো করছি, আগে ফেজর ডায়াগ্রাম আঁকছি তারপর এটা বের করছি, তাহলে সোজা হয়ে যায়। অনেক সময় কোয়েশ্চেনে কিন্তু উল্লেখ করে দেয় যে ফেজর ডায়াগ্রামের সাহায্যে নির্ণয় করো, তখন কিন্তু এটা করতেই হবে। কিন্তু এইটা কখনোই উল্লেখ করবে না যে ফেজর ডায়াগ্রাম বাদ দিয়ে করো, ঠিক আছে? তাহলে তোমাদের এই ফেজর ডায়াগ্রাম দিয়ে যদি প্রমাণ করো তাহলে সব দিক থেকে সেফ। ওকে, নেক্সট দেখো, তাহলে নেক্সট কি হবে, এই তিনটে সার্কিট একসঙ্গে হবে, আর এলসি সিরিজ সার্কিট। দেখো এটা কতটা সিম্পল হয়ে যাবে দেখো। তাহলে আর এলসি তিনটে একসঙ্গে আছে, কিছু ক্যালকুলেশনই করতে হবে না, জাস্ট ডাইরেক্ট বেরিয়ে যাবে। দেখো আর রেজিস্ট্যান্স, এর সঙ্গে আমাদের একটা এল যুক্ত আছে, আমাদের একটা সি যুক্ত আছে, আর এটা হচ্ছে আমাদের সোর্সটাকে আমরা বলি ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। এইবারে দেখো তাহলে ওইখানে যে ভোল্টেজ হবে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভি আর, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভিএল, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভিসি। তাহলে বলবে স্যার এখানে তিনটা ভোল্টেজ আছে, কীভাবে আমরা নির্ণয় করবো, কীভাবে আমরা অঙ্কন করবো? দেখো ভেরি সিম্পল, এই বরাবর কি থাকবে কারেন্ট থাকবে এবং এই বরাবর ভি আর থাকবে, এই বরাবর কি থাকবে উপর দিকে ভিএল থাকবে, নিচের দিকে কি থাকবে ভিসি থাকবে। ভেরি সিম্পল। তাহলে দেখো এটা পজিটিভ অ্যাক্সিসে ভিএল আছে, নেগেটিভ অ্যাক্সিসে ভিসি আছে, তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে পজিটিভ অ্যাক্সিসে ভিএল মাইনাস ভিসি। তাহলে এটা কিন্তু এইভাবে লিখতে পারি, দেখো এই বরাবর মনে করো আমরা লিখে দিলাম ভিএল মাইনাস ভিসি, আর এই বরাবর লিখে দিলাম সিম্পল ভি আর এবং আই। তাহলে নেট কোন দিকে হবে, এইটা হয়ে গেল নেট ভি। কিন্তু এটা ডিপেন্ড করছে কোনটা বেশি, বুঝতে পারছো, ভিএল মাইনাস ভিসি হতে পারে, ভিসি মাইনাস ভিএলও হতে পারে। তো আমরা এখন ধরে নিলাম যে ভিএল গ্রেটার দেন ভিসি, তাহলে ভিএল মাইনাস ভিসি হয়ে গেল, তাহলে এইটা হয়ে যাবে থিটা। সেই ক্ষেত্রে ভেবে দেখো, তাহলে এই ক্ষেত্রে ভি কত হবে বলো, তাহলে ভি হয়ে যাবে দেখো পজিটিভ অ্যাক্সিস বরাবর অর্থাৎ রিয়েল অ্যাক্সিস বরাবর ভি আর আছে প্লাস জে ইন্টু এই বরাবর ভিএল মাইনাস ভিসি রয়েছে। তাহলে ভি মানে কত বলো আই ইন্টু টোটাল ইম্পিডেন্স জেড, ভি আর মানে কত বলো আই ইন্টু রেজিস্ট্যান্স আর, প্লাস জে ইন্টু ভিসি মানে কত, ভিএল মানে কত হয় বলো আই ইন্টু এক্সএল, ভিসি মানে কত হয় বলো আই ইন্টু এক্সি। দেখো ভেরি সিম্পল, আইগুলো সব কমন নিলে কেটে যাবে, তাহলে জেড ইকুয়াল টু কত হবে আর প্লাস জে ইন্টু এক্সি মাইনাস এক্সএল। দেখো আমরা জেড পেয়ে গেলাম। তাহলে জেডের যে ভ্যালু হবে কত হবে, মড জেড কত হবে, এখান থেকে দেখো আমরা মড জেড পেয়ে যাবো। তাহলে মড জেড উইল বি স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এটা ছিল এক্সএল, প্রথমে ভিএল ছিল না, ভিএল মাইনাস ভিসি, একই রকম লাগছে ভিএল মাইনাস ভিসি, তাহলে এক্সএল মাইনাস এক্সি, তাহলে কত হচ্ছে এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার। দেখো কত সহজে বেরিয়ে গেল মড জেড। তাহলে মড জেড যদি আরও আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, ওমেগা এল মাইনাস
1/ωc হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইটা দেখো চলে চলে এলো আমাদের মড জেড। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা নির্ণয় করতে পারবো। ট্যান থিটা হচ্ছে b/a, তাহলে ট্যান থিটা হয়ে যাবে দেখো b/a মানে এক্সএল মাইনাস এক্সি আপন আর, এক্সএল মাইনাস এক্সি আপন আর। তোমরা যদি চাও এটা লিখে দিতে পারো, মানটা পুট করে দিতে পারো। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে দেখো, ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে এক্সএল মানে হচ্ছে ওমেগা এল মাইনাস 1/ωc আপন আর। এখান থেকে থিটা পেয়ে যাবে ট্যান ইনভার্স দিস। ওকে, তাহলে যদি আমরা চাই এখান থেকে যদি আমরা চাই আমরা কারেন্ট ভোল্টেজ রিলেশনটাও লিখতে পারি। দেখো কারেন্ট ভোল্টেজ রিলেশনটা আমরা কীভাবে লিখবো, দেখো কারেন্ট ভোল্টেজ রিলেশন কীভাবে লিখবো, ভি তো দেওয়া আছে, তাহলে আই ইকুয়াল টু কত হবে, ভি আপন মড জেড। তাহলে ভি কত বলো, ভি হচ্ছে V0 সাইন ওমেগা টি, প্লাস থিটা হতে পারে মাইনাস থিটা হতে পারে, ডিপেন্ড করছে। দেখো থিটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, ওমেগা এল মাইনাস 1/ωc আছে, তাহলে যেটা বড় হবে সেই দিকেই যাবে। তাহলে আমরা প্লাস মাইনাস থিটা লিখে রাখি এখানে, ফেজ ডিফারেন্সটা ডিভাইড বাই মড জেড। মড জেড মানে দিস স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার। বুঝা গেল? ভেরি সিম্পল। তাহলে এইটা হয়ে গেল আই। ওকে, তো তাহলে আমরা এইভাবে আই এর এক্সপ্রেশনটা পেয়ে গেলাম, আই কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপও পেয়ে গেলাম। ওকে, আর মড জেড এটাও খুব ইম্পর্টেন্ট যে আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে মড জেড কত, আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে ট্যান থিটা কত বা থিটা কত, ফেজ ডিফারেন্স কত। এইখান থেকে এই যে থিটা ফেজ ডিফারেন্স বলা হচ্ছে, এইখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করব যেটাকে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলা হয়। মানে দেখো এখানে যে ট্যান থিটা রয়েছে না, সেই ট্যান থিটা ওয়াইজ যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তার যে অতিভুজটা হবে, হাইপোটেনাসটা হবে, সেটা মড জেডকে প্রকাশ করবে। দেখো কিভাবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলা হয় এটাকে। আমি লিখছি এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। দেখো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কিভাবে বানানো হয়, দেখো মনে করো সাপোজ মনে করো আমাদের কাছে, সাপোজ কেন আমরা এখনই বের করলাম, ট্যান থিটা ইকুয়াল টু ওমেগা এল মাইনাস 1/ωc ডিভাইড বাই আর। তোমরা আমার থেকে এক্সপার্ট ত্রিকোণমিতি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে যদি এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি যার এইটা হচ্ছে থিটা, তাহলে লম্ব এখানে কত হবে, এই পাশটা হবে দেখো ওমেগা এল মাইনাস 1/ωc, আর এইটা হয়ে যাবে আর। তাহলে অতিভুজটা কত হবে বলো, অতিভুজটা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার। এইটা কি তাহলে মড জেড নয়? এইটাকে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলা হয়। দেখো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলে, এইটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, এইটা যদি ওমেগা এল মাইনাস 1/ωc হয়, তাহলে এই যে বাহুটা অতিভুজটা হয়ে যাবে মড জেড। এইখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট টার্ম পাবো, সেটা যে কস থিটা, যেটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়, ক্ষমতা গুণক। দেখবো এটা কেন পাওয়ার ফ্যাক্টর বলা হয়। তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে, ভূমি বাই অতিভুজ, মানে আর বাই মড জেড। দেখো আর বাই মড জেড, এটা কি বলা হয়, এই কস থিটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। এটা আমরা দেখবো একটু পরেই, পাওয়ার ফ্যাক্টর বা এটাকে আমরা বলতে পারি কি ক্ষমতা গুণক, এটাকে আমরা বলতে পারি পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। ঠিক আছে, এটা কেন আসছে আমরা এখনই যখন পাওয়ার ডিসকাস করব, অ্যাভারেজ পাওয়ার ডিসকাস করব, যে কতটা পাওয়ার ডিসিপেটেড হচ্ছে একটা আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে, সেইটা আমরা দেখি। তাহলে একটা আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে কতটা পাওয়ার ডিসিপেটেড হচ্ছে, তাহলে আমরা যদি পাওয়ার বলি, পাওয়ার বেসিক্যালি কত হয় বলো, আই ইন্টু ভি, সিম্পল হয় আই ইন্টু ভি। তাহলে এখানে যদি আইকে মনে করো আমরা লিখি যে I0 সাইন ওমেগা টি, তাহলে ভি এর ক্ষেত্রে একটা ফেজ ডিফারেন্স হবে, সেটা আমরা লিখতে পারি V0 সাইন ওমেগা টি প্লাস থিটা বা মাইনাস থিটা, যেটা খুশি লিখতে পারো, কিছু যায় আসে না, প্লাস থিটাই লিখলাম, V0 সাইন ওমেগা টি প্লাস থিটা, এটা কোনো বিষয়ই নয়। তাহলে কত হবে দেখো, I0 ইন্টু V0 ইন্টু সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি প্লাস থিটা মাইনাস থিটা, সেম রেজাল্ট আসবে। ওকে, এটা হচ্ছে পাওয়ার। এখন যদি আমরা করে অ্যাভারেজ পাওয়ার নির্ণয় করতে চাই, তার মধ্যে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। তার আগে সিম্পল এটা তোমরা সলভ করো, দেখো সাইন ওমেগা টি প্লাস থিটাটাকে সলভ করো, তাহলে কত হবে দেখো I0 ইন্টু V0 ইন্টু সাইন ওমেগা টি যেমন আছে রেখে দাও, ইন্টু দেখো সাইন এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মানে সাইন ওমেগা টি ইন্টু কস বি মানে কস থিটা প্লাস কস এ সাইন বি মানে হচ্ছে কস ওমেগা টি ইন্টু সাইন থিটা। এবার দেখো যদি আমরা সাইন ওমেগা টিকে গুণ করে দিই, তাহলে I0 ইন্টু V0 সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মানে সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু কস থিটা প্লাস সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি সাইন ওমেগা টি
ইন্টু কস ওমেগা টি ইন্টু সাইন থিটা ইন্টু সাইন থিটা। দেখো এইটা আমাদের হচ্ছে পাওয়ারের এক্সপ্রেশন। এবার যদি আমরা অ্যাভারেজ পাওয়ার নির্ণয় করতে চাই, দেখো এখানে অ্যাভারেজ সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ নির্ণয় করতে হবে বা সাইন ওমেগাটি কস ওমেগাটির অ্যাভারেজ নির্ণয় করতে হবে। তাহলে দেখো পি এর যদি আমরা অ্যাভারেজ ভ্যালু নির্ণয় করতে চাই তাহলে সেটা কত হবে, I0 ইন্টু V0 ইন্টু এই যে সাইন স্কোয়ার ওমেগাটি আছে না, এরও অ্যাভারেজ নির্ণয় করতে হবে ইন্টু কস থিটা, প্লাস দেখো এই সাইন ওমেগাটি কস থিটাটা কনস্ট্যান্ট, থিটা থিটা ভেরি ডিফারেন্ট, তাহলে কস থিটা কনস্ট্যান্ট, ভেরিয়েবলকে এইটা টি এর সঙ্গে ভেরি করছে, ইন্টু দেখো এই সাইন ওমেগাটি কস ওমেগাটির যদি আমরা অ্যাভারেজ ভ্যালু নিই, সাইন ওমেগাটি কস ওমেগাটির অ্যাভারেজ ভ্যালু নেবো ইন্টু সাইন থিটা এগেন কনস্ট্যান্ট। এইখানে তোমাদেরকে আমি এই ক্যালকুলেশনটি একটু স্কিপ করছি, তোমরা পরীক্ষাতেও করতে পারো, এটা এমন কিছু ব্যাপার নয়, কারণ এগুলো অনেক পরিচিত ভ্যালু। যেমন সাইন স্কোয়ার ওমেগাটির যে অ্যাভারেজ মান হয় হাফ, আর সাইন ওমেগাটি কস ওমেগাটি জিরো হবে অলওয়েজ, আমি একটু আগেই বললাম সাইন ওমেগাটি আলাদাভাবে জিরো, কস ওমেগাটি আলাদাভাবে জিরো। আচ্ছা সাইন কসের গুণফল আছে মানে এটা সাইন টু ওমেগাটি আসলে, একটা হাফ দিয়ে গুণ করলে এটা সাইন টু ওমেগাটি হয়ে যাবে, সাইন টু ওমেগাটিও জিরো হয় ফুল পিরিয়ডে। তাহলে দেখো এর অ্যাভারেজ ভ্যালু এবং এর অ্যাভারেজ ভ্যালু জিরো হবে, এদের যে অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা এখানে আমরা কি কিছু ভুল করেছি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, না ঠিকই আছে। তাহলে দেখো এই যে সাইন ওমেগাটি কস ওমেগাটি এর কত হবে, এর হবে জিরো, এর অ্যাভারেজ ভ্যালু জিরো, এর অ্যাভারেজ ভ্যালু জিরো হবে, আর এর যে অ্যাভারেজ ভ্যালু সেটা হাফ হবে। তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো যে যেহেতু যেহেতু বা হোয়ের সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ ভ্যালু তোমরা আদারওয়াইজ ইন্টিগ্রেশন করে নির্ণয় করতে পারো, তাহলে আরও বড় হয়ে যাবে, এটা প্রয়োজন নেই, এটা খুব নন ভ্যালু। আর সাইন ওমেগাটি কস ওমেগাটির যে অ্যাভারেজ ভ্যালু হয় সেটা সবসময় জিরো। দেখো তোমাদেরকে আমি ডিটেলস এটাকে বলে দিচ্ছি, দেখো এটা তোমাদের অনেক জায়গায় প্রয়োজন হতে পারে। যদি মনে করো সাইন ওমেগাটির অ্যাভারেজ ভ্যালু বলে ফুল পিরিয়ডে সবসময় জিরো হবে, এই মানটা খেয়াল রাখবে। যদি কস ওমেগাটি বলে তাও জিরো হবে। যদি মনে করো সাইন যে কোনো বলে টু ওমেগাটি বা থ্রি ওমেগাটি তাও জিরো হবে। যদি মনে করো বলে কস থ্রি ওমেগাটি টু ওমেগাটি তাও জিরো হবে, এর অ্যাভারেজ ভ্যালু সব জিরো। যদি বলে দুটোর গুণফল আছে সাইন ওমেগাটি ইন্টু কস ওমেগাটি, এর অ্যাভারেজ তাও জিরো, কারণ থেকে এইটা বেসিক্যালি তো এই ফর্মে আসবে টু ওমেগাটি। কিন্তু খেয়াল রাখবে যদি সাইন স্কোয়ার ওমেগাটি বলা হয় অথবা কস স্কোয়ার ওমেগাটি বলা হয় অথবা অথবা কস স্কোয়ার ওমেগাটি বলা হয়, এই দুটো সেম, কস স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ ভ্যালু বলা হয় সেম, ইকুয়াল টু হাফ আসবে। এই দুটোর অ্যাভারেজ ভ্যালু সবসময় হাফ আসবে, আর যখন এই মাল্টিপ্লিকেশন ফর্মে থাকবে বা আলাদা আলাদা সাইন কস থাকবে তখন জিরো হবে। ভেরি সিম্পল, এটা মনে রেখে দেবে, ক্যালকুলেশন অনেক ছোট হয়ে যাবে, ক্যালকুলেশনগুলো তোমাদেরকে করতেই হবে না, অনেক ছোট হয়ে যাবে। আর এগুলো খুবই পরিচিত ভ্যালু, যেখানে ক্যালকুলেশন একটু বড় হচ্ছে দেখবে সেখানে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, নো ইস্যু, নো ইস্যু। তাহলে দেখো যদি আমরা এখানে হাফটাকে লিখি আর ওই দিকটাতে জিরো হয়ে গেল, তাহলে পি অ্যাভারেজ যেটা হলো সেটা কি হলো, I0 V0 ইন্টু হাফ, I0 V0 ইন্টু হাফ ইন্টু কস থিটা। তাহলে দেখো অ্যাভারেজ পাওয়ারে এই যে কস থিটা সেটা পাওয়ার ফ্যাক্টর, এটাই পাওয়ার ফ্যাক্টর। তাহলে দেখো যদি এটাকে আমি একটু গুছিয়ে লিখতে চাই, আমরা গুছিয়ে লিখতে চাই তাহলে আমরা পি অ্যাভারেজকে এইভাবেও কিন্তু লিখতে পারি, I0 বাই রুট টু ইন্টু V0 বাই রুট টু ইন্টু কস থিটা। তাহলে এটা কত, I0 বাই রুট টু মানে IRMS ইন্টু VRMS ইন্টু কস থিটা। এইটা হচ্ছে যে অ্যাভারেজ ভ্যালু। এর এক্সপ্রেশনটা কিন্তু প্রমাণ করতে দিতে পারে, যেখানে কস থিটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, ক্ষমতা গুণক। কেন, কারণ এর উপর নির্ভর করছে কতটা এই IRMS ইন্টু VRMS এর কত গুণ হবে। ওকে, তো এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। এইবারে দেখো পাওয়ার ফ্যাক্টর এমনই একটা ইন্টারেস্টিং জিনিস পাওয়ার ফ্যাক্টর। এখান থেকে আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারি। কি কনক্লুশনে পৌঁছাতে পারি, দেখো অ্যাভারেজ পাওয়ার যেটা না, অ্যাভারেজ পাওয়ার কিন্তু জিরো হতে পারে যদি কস থিটা জিরো হয়, কস থিটা জিরো হয়ে গেলে কিন্তু অ্যাভারেজ পাওয়ার জিরো হতে পারে, IRMS VRMS জিরো না হলেও, অর্থাৎ সার্কিটে কারেন্ট ভোল্টেজ আছে অথচ কোনো পাওয়ার ডিসিপেশন হচ্ছে না। কি করে পসিবল, যদি কস থিটা ইকুয়াল টু জিরো হয় বা থিটা ইকুয়াল টু π/2 হয়। তাহলে দেখো ফেজ ডিফারেন্স যদি π/2 হয় তাহলে সেই সার্কিটের কিন্তু অ্যাভারেজ পাওয়ার জিরো। তখন সেই অবস্থায় যে এই কারেন্টটা না, এই RMS কারেন্ট বা I0 যেটা রয়েছে এটাকে ওয়াটলেস কারেন্ট বলা হয়। কি বলা হয়, ওয়াটলেস কারেন্ট বা ক্ষমতাহীন প্রবাহ মাত্রা। কি বলা হয়, ওয়াটলেস কারেন্ট বা ক্ষমতাহীন প্রবাহ মাত্রা। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে যে ক্ষমতাহীন প্রবাহ মাত্রা বা ওয়াটলেস কারেন্ট আসলে কি, বা ক্ষমতাহীন প্রবাহ মাত্রা আসলে কি না, এমন একটা কারেন্ট যে কারেন্টের জন্য অ্যাভারেজ পাওয়ার জিরো হয়, সার্কিটের অ্যাভারেজ পাওয়ার জিরো হয় কিন্তু কারেন্ট জিরো হয় না, এমন একটা কারেন্ট। সেটা কখন সম্ভব, যদি
ফেজ ডিফারেন্স 5/2 হয় বা পাওয়ার ফ্যাক্টর 0 হয়, সার্কিটের যদি পাওয়ার ফ্যাক্টর 0 হয়। ওকে, এবারে দেখো আমরা যদি রেজোন্যান্স সার্কিটের কথা বলি, তাহলে রেজোন্যান্স কখন হবে? যখন কারেন্ট বা পাওয়ার যদি ম্যাক্সিমাম হয়। পাওয়ার যদি ম্যাক্সিমাম হয়, যে ফ্রিকোয়েন্সির জন্য সার্কিটের পাওয়ার ম্যাক্সিমাম হবে সেই ফ্রিকোয়েন্সিকে বলা হয় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তো সে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নিয়ে একটু ডিসকাস করবো। দেখো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নিয়ে একটু ডিসকাস করবো। তাহলে দেখো আমাদের পাওয়ার আসলে কত, আমাদের পাওয়ার আসলে কত বেরোলো। দেখো পাওয়ার যেটা বেরোলো সেটা হচ্ছে পি অ্যাভারেজ। পি অ্যাভারেজ হচ্ছে IRMS VRMS বা বলতে পারে I0 V0/2, I0 V0/2 ইন্টু কস থিটা। আচ্ছা দেখো, যদি আমরা আই কে ভি এর আকারে প্রকাশ করতে চাই, তাহলে I0 ইকুয়াল টু কত হবে? V0 আপন মড জেড হবে। তাহলে I0 হয়ে যাবে V0 আপন মড জেড, নয় কি? তাহলে V0 আপন মড জেড হয়ে গেল I0 ইন্টু V0 আপন 2, যেরকম আছে রেখে দাও। আবার কস থিটা একটু আগে আমরা কি দেখলাম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে, কস থিটা ইকুয়াল টু হয়ে যায় R বাই মড জেড। আমরা একটু আগেই বললাম না, এই যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের এইটা যদি আর হয়, এদিকে যদি ওমেগা এল ইন্টু 1/-1/ওমেগা সি হয়, তাহলে এই দিকটা মড জেড হয়, তাহলে কস থিটা সমান আর বাই মড জেড। তাহলে এটাকে কস থিটাটাকে আমরা আর বাই মড জেড এই হিসাবে লিখে নিয়েছি। তাহলে দেখো এটা কত হবে? V0 স্কোয়ার ইন্টু আর ডিভাইড বাই 2 ইন্টু মড জেডের স্কোয়ার, এইটা হয়ে যাবে কিন্তু পি অ্যাভারেজ। তাহলে মড জেডের স্কোয়ার কত হবে বলো? তাহলে মড জেড কত? মড জেড হচ্ছে স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সির হোল স্কোয়ার, এটা হলো মড জেড। তাহলে মড জেড যদি আমরা স্কোয়ার নিই, দেখো মড জেড যদি আমরা স্কোয়ার নিই কত হবে? আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি হোল স্কোয়ার। তাহলে সেটা যদি আমরা এখানে লিখে দিই মড জেডের স্কোয়ারের জায়গায়, তাহলে দেখো V0 স্কোয়ার আপন আর ডিভাইডেড বাই 2 ইন্টু, নয় কি I0 V0/2 ছিল, হ্যাঁ, তাহলে 2 ইন্টু হয়ে যাবে মড জেডে যদি স্কোয়ার লিখি আমরা, সেটা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, নয় কি তার হোল স্কোয়ার, এইটা হয়ে যাবে। দেখো তাহলে এইভাবে আমরা কিন্তু লিখতে পারি। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি পি অ্যাভারেজ। এখন দেখো এই পি অ্যাভারেজ যদি ম্যাক্সিমাম হয়, তাহলে তার করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি ওমেগা হবে সেইটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যখন পি অ্যাভারেজ ভার্সেস ওমেগার একটা গ্রাফ অঙ্কন করি, তাহলে বুঝতে পারবে। যদি মনে করো পি অ্যাভারেজ ভার্সেস ওমেগার একটা লেখচিত্র আমরা এখানে অঙ্কন করি, তাহলে আসলে কি হবে? পি অ্যাভারেজ ভার্সেস ওমেগার একটা লেখচিত্র আমরা অঙ্কন করি। ওকে, তাহলে কি হবে? দেখো এই বরাবর মনে করো আমরা নিলাম পি অ্যাভারেজ, এই বরাবর মনে করো আমরা নিলাম ওমেগা। এই এক্সপ্রেশনটা থেকে যদি গ্রাফ অঙ্কন করা হয়, তাহলে গ্রাফটা কিছুটা এরম টাইপের একটা গ্রাফ আসবে, তাহলে দেখো এইখানে পি অ্যাভারেজের ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এইখানে কিন্তু হয়ে গেছে দেখো পি অ্যাভারেজ যেটা সেটা ম্যাক্সিমাম হয়ে গেছে, তার করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে ওমেগা 0, যে ওমেগা 0কে বলা হয় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এই ওমেগা 0 আসলে অনুনাদি কম্পাঙ্ক বা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বলা হয়, বা তোমরা বলতে পারো বাংলাতে অনুনাদি কম্পাঙ্ক, যে কম্পাঙ্কের জন্য পাওয়ার ম্যাক্সিমাম হয়। তাহলে সেই কম্পাঙ্কটাকে আমরা নির্ণয় করতে পারবো? অবশ্যই নির্ণয় করতে পারবো। সেই কম্পাঙ্কটা আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করতে পারবো? পি এভারেজ কখন ম্যাক্সিমাম হবে? যখন এই টার্মটা মিনিমাম হবে। পি এভারেজ ম্যাক্সিমাম কি করে হবে? যখন নিচের টার্মটা মিনিমাম হবে। এই টার্মটার মিনিমাম হওয়ার শর্ত কি? দেখো আর তো স্কোয়ার আছে, এর তো আর কিছু মিনিমাম হওয়ার নেই। এর মিনিমাম কত হবে? ভ্যালু 0 হবে, কারণ দেখো স্কোয়ার আছে যেহেতু, তার মিনিমাম ভ্যালু কত হতে পারে? 0 হতে পারে, নেগেটিভ তো যাবে না, স্কোয়ার আছে। তাহলে দেখো পি এভারেজ ইকুয়াল টু পি এভারেজ ম্যাক্সিমাম হবে যখন এই টার্মটা মানে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, এই টার্মটার যে স্কোয়ার সেটা 0 হবে, তবেই সেটা পসিবল। তাহলে সেই অবস্থায় ওমেগাটা আসলে কত? ওমেগা 0। তাহলে এটাকে আমরা ওমেগা 0 বলতে পারি। তাহলে এইখান থেকে আমরা যদি ওমেগা 0টাকে ক্যালকুলেট করি, সেই ওমেগা 0টাই তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগা 0 এল ইকুয়াল টু 1/ওমেগা 0 সি। তাহলে এদিকে ওমেগা 0 নিয়ে আসো, ওমেগা 0 স্কোয়ার ইকুয়াল টু 1/LC। তাহলে এইখান থেকে দেখো আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির যে এক্সপ্রেশন সেটা কিন্তু আমরা পেয়ে যাব, দ্যাট ইজ ওমেগা 0 ইকুয়াল টু 1/√LC। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ওমেগা 0। অনেক সময় দেখো এখান থেকে লিনিয়ার ফ্রিকোয়েন্সি বের করতে বলে, তো ওমেগা 0 মানে হচ্ছে 2π × n0। তোমরা এইভাবে ওমেগা সমান 2πn ইকুয়াল টু হয়ে যাবে দেখো 1/√LC। তাহলে এখান থেকে তোমরা n0 পেয়ে যাবে, n0 হয়ে যাবে 1/√LC। এইটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়, ওমেগাকে কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়। মনে রাখবে এইটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এই n0কে কি বলা হয়, বা এটাকে অনেক সময় f0 দিয়েও প্রকাশ করা হয়। এইটাকে বলা হবে লিনিয়ার ফ্রিকোয়েন্সি। কি বলা হবে? লিনিয়ার ফ্রিকোয়েন্সি।
এইটাকে বলা হবে লিনিয়ার ফ্রিকোয়েন্সি। ওকে, তো দেখবে কোয়েশ্চেন যদি কিছুই না বলা থাকে বুঝবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির কথা বলছে, অথবা এমসিকিউ থাকলে অপশন দেখে বুঝতে পারবে। ওকে, তো এইটা হয়ে গেল ম্যাক্সিমাম পার হওয়ার শর্ত। এবার দেখো আরেকটা টার্ম এখানে আমাদের আছে যেটাকে ব্যান্ডউইথ বলা হয়। সেই ব্যান্ডউইথের ক্যালকুলেশন আমি করবো না, তোমাদেরকে জাস্ট একটু আমি তার ধারণাটা দিচ্ছি। ব্যান্ডউইথ কি বলছে, মনে করো এই পি এভারেজ ম্যাক্সিমামের যে অর্ধেক, তাহলে এইখানে মনে করো পি এভারেজ যে ম্যাক্সিমাম ছিল, পি এভারেজ যে ম্যাক্সিমাম ছিল তার অর্ধেক হয়ে গেছে। ওকে, সেই অবস্থায় যে ফ্রিকোয়েন্সিগুলো পাওয়া যাচ্ছে এই লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ডে, দুটো ফ্রিকোয়েন্সির জন্য এটা পসিবল। একটাকে যদি ওমেগা 1 বলি আর একটাকে যদি ওমেগা 2 বলি, তাহলে এই ওমেগা 1 এবং ওমেগা 2 এর যে ডিফারেন্স সেটা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে অনেক সময় এটাও আমাদের কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ দেখো কি ওটা প্রমাণ করা যাবে, কিন্তু কত হবে এই সমীকরণটা সমাধান করে, কিন্তু আমি সেটা করতে চাইছি না এখন, আমাদের সিলেবাসে ওটা নেই, সময় নষ্ট করে লাভ নেই। তাহলে দেখো যদি ব্যান্ডউইথের কথা বলি বা পটিবেদ বলা হয় বাংলাতে, ব্যান্ডউইথ এটাকে বাংলাতে বলা হয় পটিবেদ, পটিবেদ। ওকে, সেটাকে যদি আমরা ডেল্টা ওমেগা দিয়ে প্রকাশ করি, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এই যে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 হলো, এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা আমাদের চলে আসবে R/L। এটা খেয়াল রাখবে, রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টরের যে রেশিও, এটা কিন্তু ক্যাপাসিটারের উপর ডিপেন্ডই করলো না। দেখো এইটাকে বলা হয় ব্যান্ড উইথ। তাহলে তোমরা ব্যান্ড উইথের ভ্যালুটা মনে রাখবে, এটা প্রমাণ আমি করলাম না। এই যে পি এভারেজ ইকুয়াল টু, এখন যে পি এভারেজের ভ্যালু বের করেছিলাম না, সেই পি এভারেজ ইকুয়াল টু যদি পি এভারেজ ম্যাক্সিমাম আপন 2, এই এক্সপ্রেশনটাকে যদি আমরা ইউজ করি, পি এভারেজ ইকুয়াল টু পি এভারেজ ম্যাক্সিমাম বাই 2 দিয়ে যদি সলিউশন করি, তাহলে আমরা এইখান থেকে ওমেগার যে দুটো ভ্যালু পাবো ওমেগা 1 ওমেগা 2, তাদেরকে যদি আমরা বিয়োগ করি তাহলে সেখান থেকে R/L আসবে। কিন্তু এটা একটা লেন্দি প্রসেস, বেশ লেন্দি প্রসেস, আমরা সেটাতে গেলাম না। জাস্ট পটিবেদের এক্সপ্রেশনটা তুমি মনে রাখবে R/L। ওকে, পটিবেদের এক্সপ্রেশনটা মনে রাখবে R/L। দেখো এই পটিবেদ এবং যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ওমেগা 0 এবং ডেল্টা ওমেগা, এর যে রেশিও, একে কিউ ফ্যাক্টর বলা হয়। এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে আমরা একটা RLC সিরিজ সার্কিট থেকে একটা প্রবলেম করে নিই, তারপর আমি কিউ ফ্যাক্টরে যাচ্ছি। বা আগে কিউ ফ্যাক্টর ডিসকাস করে নিই, গরম ওটাই ভালো হবে। ওকে, এখনই তোমরা পড়লে তাহলে ওই কিউ ফ্যাক্টর, যেটা কিউ ফ্যাক্টরের মেন এক্সপ্রেশন কি, কিউ ফ্যাক্টর আসলে হচ্ছে যে ওমেগা 0 আপন ডেল্টা ওমেগা, এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে ডেল্টা ওমেগা বের করেছি, ওমেগা 0 একটু আগে বের করলাম, দেখো 1/√LC, আর ডেল্টা ওমেগা কত, R/L। তাহলে এই দুটোকে যদি আমরা একসঙ্গে জুড়ি কি হবে, দেখো 1/√LC ইন্টু L/R। ওকে, তাহলে এইগুলোকে যদি রুটের আন্ডারে নিয়ে আসি, তাহলে স্কোয়ার রুট অফ দেখো 1/LC ইন্টু L² আপন R², L/Rটাকে ভিতরে নিয়ে আসো, তাহলে কত হবে L² আপন R²। তাহলে দেখো একটা L তো কেটে গেল, তাহলে স্কোয়ার রুট অফ 1/R² ইন্টু L/C, আরটাকে যদি বাইরে বের করে নাও 1/R ইন্টু স্কোয়ার রুট অফ LC। তাহলে কিউ ফ্যাক্টরকে আমরা এই এক্সপ্রেশনের সাহায্যে প্রকাশ করতে পারি। ওকে, যার কিউর অ্যাকচুয়ালি বেসিক ডেফিনেশন কি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং পটিবেদ, অনুনাদি কম্পাঙ্ক এবং পটিবেদের যে রেশিও, সেটা হচ্ছে কিউ ফ্যাক্টর। অনেক সময় এটাকে RLC দিয়ে প্রকাশ করতে হতে পারে, তখন আমরা এইখান থেকে সিম্পল ওমেগা 0 এর ভ্যালু এবং ডেল্টা ওমেগার ভ্যালু যদি বসিয়ে দিই চলে আসবে। এই জন্য আমি ডেল্টা ওমেগার ভ্যালুটা বললাম, কারণ কিউ ফ্যাক্টরটার জন্য আমাদের ওটা ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা এখান থেকে প্রবলেম কীভাবে করতে পারবো, ভেরি সিম্পল। ওকে, একটা কোয়েশ্চেন নিয়েছি এখানে আমি, দেখো আমি কমপ্লিট সলিউশন করছি না, কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে সলিউশনটা হবে। জাস্ট দেখো এখানে কি বলছে, 100 মাইক্রোফ্যারাডের ধারকত্ব। তাহলে দেখো সি দেওয়া আছে কত, 100 মাইক্রোফ্যারাডকে যদি আমরা ফ্যারাডে নিয়ে যাই 10⁻⁶ দিয়ে গুণ করবো, তাহলে 100 ইন্টু হয়ে যাবে 10⁻⁶, 100 ইন্টু হয়ে যাবে 10⁻⁶ ফ্যারাড, তার মানে 10⁻⁴, 10⁻⁴ ক্যাপাসিটার দেওয়া আছে। 50 ওহম রোধ, তাহলে রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, 50 ওহম, এবং 0.5 হেনরি আবেশক, তাহলে এল দেওয়া আছে কত না 0.5 হেনরি। একটি 110 ভোল্ট 50 হার্জ উৎসের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত। এইরকম উৎস দেওয়া আছে মানে তুমি বুঝে নেবে যে এটা আসলে আরএমএস ভ্যালু দেওয়া আছে, এবং এটা আরএমএস ভ্যালু দেওয়া আছে, এবং এটা একটা অল্টারনেটিং। তাহলে এখানে ভিআরএমএস তোমাকে গিভেন, ভিআরএমএস হচ্ছে যে 110 ভোল্ট, নির্ণয় করতে কি হবে, বর্তমানে আরএমএস প্রবাহ। তাহলে বলো আইআরএমএস কত হবে না, আইআরএমএস হয়ে যাবে দেখো ভিআরএমএস ডিভাইডেড বাই মড জেড, তাহলে ভিআরএমএস কত, এখানে 110 দেওয়াই আছে, তাহলে মড জেড কত হবে, রুট ওভার অফ একটু আগেই বললাম R² প্লাস ওমেগা L মাইনাস 1/ωc
তার হোল স্কোয়ার, এখানে মান বসাতে হবে। আর এর মান তো দেওয়াই আছে, দেখো ওমেগা সি আর 1/ওমেগা এল, এখান থেকে সি আর ওমেগা, সি এবং এল দেওয়া আছে, ওমেগা কোথা থেকে পাবে, দেখো ফ্রিকোয়েন্সি হার্জে দেওয়া আছে মানে এন দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি মানে এন দেওয়া আছে বুঝবে, হার্জে দেওয়া আছে মানে এখান থেকে যদি ওমেগা নির্ণয় করতে যাও তাহলে একটু ওমেগার ইউনিট কি রেডিয়ান পার সেকেন্ড, তাহলে যদি রেডিয়ান পার সেকেন্ড যাও থাকতো তাহলে ডাইরেক্ট ওমেগা, যেহেতু হার্জ দেওয়া আছে মানে এটা ফ্রিকোয়েন্সি এন দেওয়া আছে, তাহলে ওমেগা নির্ণয় করতে হবে 2πn, তার মানে 2πn মানে 50 × 2π মানে 100π রেডিয়ান পার সেকেন্ড। তাহলে তোমরা কি করবে দেখো, এখানে ওমেগার ভ্যালু, এল এর ভ্যালু, এল এবং এখানে ওমেগা ভ্যালু এবং সি এর ভ্যালু, এখানে আর এর ভ্যালু বসিয়ে এটা ক্যালকুলেশন করবে, এত এম্পিয়ার যে কারেন্ট সেটা কিন্তু তোমাদের চলে আসবে। তো এইভাবে তোমরা আরএলসি সিরিজ সার্কিটের যে প্রবলেম ইজিলি সলভ করতে পারবে। এখান থেকে অনেক সময় সিম্পল মড নির্ণয় করতে দিতে পারে, থিটা নির্ণয় করতে দিতে পারে, ফেজ ডিফারেন্স নির্ণয় করতে দিতে পারে। ওকে, নেক্সট টপিক দেখো, নেক্সট টপিক আমরা যেটা ডিসকাস করবো, কিউ ফ্যাক্টর তো অলরেডি ডিসকাস করে ফেলেছি। নেক্সট হচ্ছে যে চোকিং কয়েল। দেখো আমি এর আগের চ্যাপ্টার তোমাদেরকে একবার বলেছিলাম যে চোক কয়েল আসলে বিষয়টা কি, আমি কি বলেছিলাম বলো, নিম্ন রোধ এবং উচ্চ সাবেশাঙ্ক, মনে আছে, নিম্ন রোধ, দেখো এখানে একটু আরো ভালোভাবে ডিসকাস করা যাবে, নিম্ন রোধ এবং উচ্চ সাবেশাঙ্ক, উচ্চ সাবেশাঙ্ক, উচ্চ সাবেশাঙ্ক যদি সিরিজে থাকে, সাবেশাঙ্ক মানে এল, যদি সিরিজে থাকে, তাহলে যদি সিরিজে থাকে মনে করো আরএল, তাহলে আরএল সার্কিটের মড যেটা আমরা এখন নির্ণয় করেছি, মড জেড কত হবে, স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, হবে কি হবে না, ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে এখানে যে পাওয়ার ফ্যাক্টর হবে দেখো কস থিটা, পাওয়ার ফ্যাক্টর কস থিটা কত হবে বলো, আর বাই মড জেড, আর বাই মড জেড, তাহলে আর কত, আর তো আরই লিখবো, মড জেড কত লিখবো বলো, স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, এটা লিখবো। এবার দেখো নিম্ন রোধ এবং উচ্চ সাবেশাঙ্ক, তাহলে রোধ যদি খুব কম হয় দেখো, তার মানে এই আর হচ্ছে যে খুব কম, আর হচ্ছে যে খুব কম, তাহলে আরটা যদি আমরা নেগলেক্ট করি তাহলে এটা সিম্পল হয়ে যাবে আর আপন ওমেগা এল। এই আর স্কোয়ার খুব সিম্পল, খুব নিম্ন হবে, আর যদি নিম্ন হয় খুব কম হবে, তাহলে এটা যদি আমরা নেগলেক্ট করি রুট ওভার ওমেগা স্কোয়ার আর এল স্কোয়ার মানে এটা বাইরে বেরিয়ে হয়ে যাবে কস থিটা ইকুয়াল টু দিস আর বাই ওমেগা। আবার দেখো আর খুব কম, এল খুব বেশি, তাহলে কস থিটা কি হবে, ভেরি ভেরি লেস দেন 1, ভেরি ভেরি লেস দেন 1, মানে দেখো পাওয়ার ফ্যাক্টর খুব কম, মানে কি এখানে যে ডিসিপেটেড পাওয়ার, এভারেজ যে ডিসিপেটেড পাওয়ার সেটা খুবই লো হবে, খুবই লো হবে, এই জন্য এটা খুব ইউজফুল। আগের দিনে বলছেন হিট লস খুব কম হবে, খুব কম পাওয়ার লস হচ্ছে চোকিং কয়েল। এবং নেক্সট টপিক, সবচাইতে ইম্পর্টেন্ট টপিক দেখো, যেটা হচ্ছে ট্রান্সফরমার, এখান থেকেও কোয়েশ্চেন আছে। ট্রান্সফরমারে দেখো, ট্রান্সফরমারের যে বেসিক প্রিন্সিপাল, বেসিক সার্কিট কি দেখো, ট্রান্সফরমার একটা প্রাইমারি সার্কিট থাকবে, একটা সেকেন্ডারি সার্কিট থাকবে। প্রাইমারি সার্কিটে কারেন্ট আইপি ধরা হয়েছে, প্রাইমারি সার্কিটের যে নাম্বার অফ টার্নস এনপি রয়েছে, ওকে, আর প্রাইমারি সার্কিটের যে ভোল্টেজ ভিপি রয়েছে, আর এদিকে হচ্ছে আইএস ভিএস রয়েছে। তাহলে দেখো এটা যে সেকেন্ডারি রিকোয়ারমেন্টে আউটপুট ভাবতে পারো। তাহলে আমরা কি করবো, যে প্রাইমারি সার্কিটের কারেন্ট ভোল্টেজের সঙ্গে আউটপুট বর্তনের যে কারেন্ট ভোল্টেজ রয়েছে বা সেকেন্ডারি সার্কিটের যেটা রয়েছে সেটা আমরা নির্ণয় করবো কারেন্ট ভোল্টেজের রিলেশন। তো এখানে বেসিক প্রিন্সিপাল কি দেখো, বেসিক প্রিন্সিপাল হচ্ছে এখানে পার ইউনিট টার্নসের জন্য যে যে চৌম্বক ফ্লাক্স পাওয়া যাবে, এখান থেকে যে চৌম্বক ফ্লাক্সটা পাওয়া যাবে পার ইউনিট টার্নে সেটাই এখানে যাবে, মানে প্রতি একক পাকের জন্য প্রাইমারি কয়েলের যা চৌম্বক ফ্লাক্স হবে সেকেন্ডারি কয়েলের চৌম্বক ফ্লাক্স সেটাই হবে। তার মানে দেখো প্রাইমারি কয়েল যদি সম্পূর্ণ যদি আমরা বলি যে 5p হচ্ছে যে চৌম্বক ফ্লাক্স, তাহলে প্রতি একক পাকের জন্য কত হবে 5p আপন np, ইকুয়াল টু দেখো সেকেন্ডারিতে সেটা সমান হবে, তাহলে সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে আমরা যদি এটাকে 5s বলি তাহলে এটা 5s আপন ns হয়ে যাবে প্রতি একক পাকের জন্য। এখন যদি দেখো এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/np ইন্টু d5p আপন dt, ওকে, ইকুয়াল টু 1/ns ইন্টু d5s আপন dt, দেখো d5s আপন dt, তাহলে d5dt আসলে তড়িৎচালক বল, হ্যাঁ, তাহলে এটা যদি আমরা ভিপি বলি তাহলে দেখো ভিপি আপন এনপি, মাইনাস বোথ সাইড থাকবে, ই সমান মাইনাস d5dt হয়, কেটে যাবে, ইটাকে আমরা ভিপি লিখছি, ইকুয়াল টু দেখো ভিএস আপন এনএস। তাহলে দেখো ভোল্টেজের সঙ্গে যে পাক সংখ্যা রিলেশন এখান থেকে পেয়ে গেলাম। কারেন্টের সঙ্গে কী করে পাবো না, এখানে যদি কোনো এনার্জি লস না হয় তাহলে পাওয়ার কত হয় আই ইন্টু ভি, এটা তো কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে আইএস ভিএস সমানই হয়ে যাবে আইপি ভিপি। তাহলে আইপি ভিপি আর আইএস ভিএস যদি সমান হয় তাহলে বলো এইখান থেকে যদি আমরা বলি ভিপি বাই ভিএস কত, দেখো এইখানে সিম্পল দেখো ভিপি বাই ভিএস সমান হচ্ছে যে ভিপি বাই ভিএস হচ্ছে ভিএস বাই এনপি বাই এনএস, তাই তো, ভিপি বাই ভিএস সমান হচ্ছে যে এনপি বাই এনএস, এনপি বাই এনএস, এনপি বাই এনএস। এর সঙ্গে কারেন্টটাকে কীভাবে জুড়বো, কারণ এখান থেকে যদি আমি ভিপি বাই ভিএস নির্ণয় করি দেখো সেটা হয়ে যাচ্ছে আইএস বাই আইপি, আইএস বাই আইপি, তাহলে এখানে আইএস বাই আইপিটাকে ইকুয়াল করে দাও, কারণ ভিপি বাই ভিএস সমান আইএস বাই আইপি। এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, দেখো ভোল্টেজটা কিন্তু পাক সংখ্যার সঙ্গে সমানুপাতিক,
কিন্তু কারেন্ট হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এই রিলেশনটা দিয়ে অনেক সময় আমাদের প্রবলেম করতে হতে পারে। অনেক সময় পাক সংখ্যা দেওয়া থাকবে, ভোল্টেজের রেশিও নির্ণয় করতে হতে পারে, অনেক সময় কারেন্টের রেশিও নির্ণয় করতে হতে পারে, অনেক সময় কারেন্ট থেকে ভোল্টেজ নির্ণয় করতে হতে পারে। আমি একটা প্রবলেম দেবো, বুঝতে পারবে প্রবলেম কীভাবে আসবে। নিউমারিক্যালস এই ফর্মুলাটা থেকে আসে বেসিক্যালি, সেটা আমি একটু পরেই বলছি। তার আগে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। তোমরা এখানে একটা জিনিস বুঝতে পারছো কি, যে ভিপি আপন ভিএস, দেখো ভিপি আপন ভিএস যেটা রয়েছে, আবার বলি দেখো, ভিপি আপন ভিএস যেটা রয়েছে, ভিপি আপন ভিএস, ওকে, সেটা হচ্ছে এনপি আপন এনএস, এনপি আপন এনএস। এইটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, ভিএস আপন ভিপি যদি বলি, তাহলে ভিএস আপন ভিপি আমরা লিখতে পারি দেখো এনএস আপন এনপি, এনএস আপন এনপি। এখন দেখো, যদি মনে করো এই আউটপুট সার্কিটের ভোল্টেজ ভিএস যদি গ্রেটার দেন ভিপি হয়, তাহলে এটাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার বলবো। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হবে দেখো, এনএস গ্রেটার দেন এনপি হবে। কারণ দেখো এনএস গ্রেটার দেন যদি এনপি হয়, তাহলে ভিএস গ্রেটার দেন ভিপি হবে, আউটপুট ভোল্টেজ বেশি হবে। এটাকে আমরা কি বলবো, স্টেপ আপ ট্রান্সফরমার, মানে ভিএস গ্রেটার দেন ভিপি। তাহলে এটাকে আমরা কি বলবো, স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ। কিন্তু যদি উল্টোটা হয়, উল্টো মানে কি হবে, যদি মনে করো এমন হয় যে ভিএস লেস দেন ভিপি হয়, মানে আউটপুটের যে ভোল্টেজ সেটা কম ইনপুটের থেকে, প্রাইমারির থেকে, তার মানে সেখানে পাক সংখ্যাও কম হবে, এনএস লেস দেন এনপি, তখন এটাকে আমরা কি বলবো, স্টেপ ডাউন ট্রান্সফরমার বলবো, স্টেপ ডাউন ট্রান্সফরমার বলবো। তাহলে নিশ্চয়ই তোমরা স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার সম্পর্কে বুঝতে পারলে, এবং আইএস ভিএস আইপি ভিপির সঙ্গে এনএস এনপি ভিপির যে এনপি এনএস এর যে সম্পর্ক রয়েছে সেটাও বুঝলে। ওকে, এইটা দিয়ে একটা নিউমারিক্যালস করলেই তোমাদের বিষয়টাকে সম্পূর্ণভাবে আমি আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো এটা নিউমারিক্যালস এখানে আমি দিয়ে রেখেছি সেম টাইপ, যেটা এখানে ইউজ হবে। আচ্ছা, প্রথমে দেখো এখানে কোশ্চেনটা দেখো, কোশ্চেন একটু দেখলে বুঝতে পারবে। 220 ভোল্ট থেকে 22 ভোল্টে পৌঁছে গেছে। 220 ভোল্ট থেকে 22 ভোল্টে পৌঁছতে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী মানে প্রাইমারি কয়েলের প্রবাহ মাত্রা কত হবে যদি আউটপুট রোধ 220 ওহম হয়। আউটপুট রোধ মানে হচ্ছে সেকেন্ডারি কয়েলের রোধ গিভেন 220 ওহম। দেখো কি বের করতে হবে, মুখ্য কুণ্ডলীতে প্রবাহ মাত্রা কত, মানে আইপি ইকুয়াল টু কত বের করতে হবে। কি গিভেন আছে, 220 ভোল্ট থেকে 22 ভোল্ট, মানে স্টেপ ডাউন ট্রান্সফরমার। 220 ভোল্ট মানে কি, 220 ভোল্ট কাজ ছিল প্রাইমারি কয়েলের ছিল 220 ভোল্ট নিশ্চয়ই, তবে 220 থেকে 22 ভোল্ট হয়ে গেছে, তাহলে সেকেন্ডারি কয়েলের কত হয়ে যাবে 22 ভোল্ট। তাহলে দেখো প্রাইমারি কুণ্ডলী সেকেন্ডারি কুণ্ডলী দেওয়া আছে। আচ্ছা, আইপি নির্ণয় করতে হবে, তাহলে বলো আইপি যদি নির্ণয় করতে হয় আইএস কি করে পাবে, আইএস কি করে পাবো বলো, আইএস ইকুয়াল টু কত হবে বলো, ভিএস আপন আরএস, আইএস মানে ভি বাই আর, তাহলে ভিএস আপন আরএস হবে, ভিএস তো গিভেন 22, ভিএস তো গিভেন 22 ডিভাইড বাই কত হবে 220, 22 ডিভাইড বাই 220, তাহলে তোমরা এখান থেকে কারেন্টটা পেয়ে যাবে। তাহলে যদি কারেন্টটা পেয়ে যাও আইএস যদি পেয়ে যাও, তাহলে আইপি কী হবে পাবে, আমরা এখনই রিলেশন করলাম আইপি ইন্টু ভিপি ইকুয়াল টু কত হয় আইএস ইন্টু ভিএস। তাহলে দেখো এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে আইপি, তাহলে আইপি কত, আইপি হচ্ছে যে আইএস ইন্টু ভিএস আপন ভিপি, আইএস ইন্টু ভিএস আপন ভিপি। তাহলে আইএস কত এখন নির্ণয় করছি 22 ডিভাইড বাই 220, ভিএস কত, ভিএস হচ্ছে 22, ভিএস হচ্ছে যে 22, ভিপি কত, ভিপি হচ্ছে 220, ভিপি হচ্ছে যে 220, তাহলে ভিএস বাই ভিপি হচ্ছে যে 22 আপন 220, আইএস আপন ভিপি হচ্ছে যে 220 আর আইএস হচ্ছে 22 বাই 220। ওকে, বাস তোমরা এইটা ক্যালকুলেশন করবে, এটা এম্পিয়ারে তোমাদের ম্যাগনিটিউডটি চলে আসবে, বুঝতে পারছো। তাহলে দেখো এইখানটা দেখে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, এত থেকে এত হয়েছে, তার মানে এত থেকে এত মানে কি, এটা নিশ্চয়ই প্রাইমারি কয়েলের, এটা নিশ্চয়ই সেকেন্ডারি কয়েলের, বাকি তো সব দেওয়াই আছে। আউটপুট রোধ মানে সেকেন্ডারি, আউটপুটে কে ছিল সেকেন্ডারি কয়েল ছিল। ওকে, তাহলে এখান থেকে আউটপুটের তোমাদের কারেন্টটা ডাইরেক্ট পেয়ে যাবে। যদি নির্ণয় করতে হবে ইনপুটের কারেন্ট, তাহলে কারেন্টের সঙ্গে ভোল্টেজের রিলেশন, এখানে তো কোনো পাক সংখ্যার ব্যাপার নেই, যদি পাক সংখ্যা দিয়ে করতে হতো তাহলে এর সঙ্গে পাক সংখ্যার রিলেশন আমরা জানি, নিশ্চয়ই তোমরা করতে পারবে, খুব ইজি প্রবলেম। ওকে, দেখো এখানে আমরা এই চ্যাপ্টারে আমরা লাস্ট টপিক্সে পৌঁছে গেছি, যেটা হচ্ছে এলসি অসিলেশন, যেটা আমি প্রথম থেকেই বলছিলাম যে যদি এলসি সার্কিট থাকে তাহলে সেক্ষেত্রে একটা অসিলেটরি সার্কিট বলা হয়। যেমন আমরা এর আগে কম্বিনেশন দেখেছি, এলআর কম্বিনেশন দেখেছি, সিআর কম্বিনেশন দেখেছি, কিন্তু আমি সেখানে তোমাদেরকে এলসি কম্বিনেশন বলিনি। কেন বলিনি, কারণ এলসি হচ্ছে যে একটা অসিলেটরি সার্কিট ফর্ম করে। কিভাবে দেখো অসিলেটরি সার্কিট ফর্ম করে, দেখো এখানে একটা এল এবং একটা সি রয়েছে, এল এবং সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে যে একটা ইন্ডাক্টর, এটা হচ্ছে ক্যাপাসিটার। প্রথমে দেখো কি হবে, টি ইকুয়াল টু 0 টাইমে, টি ইকুয়াল টু 0 থেকে যদি আমি এটা স্টার্ট করি, তাহলে প্রথমে আই ইকুয়াল টু 0, ধীরে ধীরে কি হবে দেখো, যদি এটা মনে করো মানে টি ইকুয়াল টু 0তে আমরা কি করেছি দেখো, এইটা ক্যাপাসিটারটাকে ম্যাক্সিমাম চার্জ করে দিয়েছি প্রথমে, মানে সার্কিটটাকে তো কিছু একটা সোর্স দিতে হবে, তাহলে প্রথমে সার্কিটটাতে আমরা চার্জ করে দিচ্ছি, তাহলে ক্যাপাসিটারটা কি ম্যাক্সিমাম চার্জিং হয়ে গেছে। ক্যাপাসিটার যদি ম্যাক্সিমাম চার্জিং হয়ে যায়, তারপর যদি ব্যাটারির সঙ্গে কানেকশন ছিন্ন করে তারপর যদি একটা ইন্ডাক্টরের সঙ্গে যোগ করে দেওয়া হয়, তাহলে এইটাই এখন ব্যাটারির মতো কাজ করবে। তাহলে কি করবে দেখো, এইখান থেকে কি হবে, চার্জের কি হবে, ফ্লো হবে।
তাহলে ইনিশিয়ালি তো কোনো চার্জের ফ্লো হবে না প্রথমে শুরুতে, তাহলে শুরুতে ওই জন্য টাইম টি ইকুয়াল টু জিরোতে আই ইকুয়াল টু জিরো হবে। ওকে, এবার দেখো বা আই ইকুয়াল টু, হ্যাঁ টি ইকুয়াল টু জিরোতে আমরা আই ইকুয়াল টু জিরো ভ্যালু, তাহলে কিউ ম্যাক্সিমাম। ওই জন্য দেখো দেখো এই যে নিচের গ্রাফটা এটা হচ্ছে কারেন্টের গ্রাফ, আর এটা হচ্ছে কি চার্জের গ্রাফ। তাহলে দেখো টি ইকুয়াল টু জিরো পয়েন্ট হচ্ছে এটা, তাহলে টি ইকুয়াল টু জিরোতে দেখো কারেন্ট জিরো, কিন্তু দেখো চার্জ ম্যাক্সিমাম কিউ জিরো, ম্যাক্সিমাম চার্জ পাওয়া গেছে। এবার দেখো যত টাইম যত চেঞ্জ হচ্ছে, মানে টি থেকে জিরো থেকে টি/4 মানে হাফ হয়েছে, যখন 1/4 অংশ হয়েছে, তখন কি হবে এইখানে যে চার্জটা ছিল সেই চার্জটা পুরো ডিসচার্জ হয়ে গেছে। তাহলে চার্জ যখন ডিসচার্জ হচ্ছে তখন কারেন্ট পাওয়া যাবে, তাহলে যত চার্জ ডিসচার্জ হতে হবে তো কারেন্ট পাওয়া যাচ্ছে। তাহলে এদিকে কি হচ্ছে কারেন্ট পাওয়া যাচ্ছে, এদিকে কারেন্ট ম্যাক্সিমাম আসছে টি/4তে। টি/4তে কেন ম্যাক্সিমাম আসছে কারেন্ট, তার কারণ ওই সময় সমস্ত চার্জ ডিসচার্জিং হয়ে গেছে। তাহলে তখন কি হবে দেখো আধান জিরো হয়ে গেছে, আধান ডিসচার্জ হতে হতে একদম জিরো হয়ে গেছে, তখন কারেন্ট ম্যাক্সিমাম। এবার দেখো কি হবে, এবারে কি হবে এটা উল্টো দিকে কি হবে চার্জিং হতে শুরু করবে, উল্টো দিকে চার্জিং হতে শুরু করবে। তো উল্টো দিকে যখন চার্জিং হতে, এখানে প্লাস এখানে মাইনাস ছিল দেখো, এবার এখানে প্লাস এখানে মাইনাস হয়েছে। তাহলে এবারে কি হবে দেখো সেটা টি/2 টাইমে কি হবে দেখো, এই উল্টো দিকে কি হয়েছে দেখো, উল্টো দিকে চার্জিং হতে শুরু করছে টি/2তে, এই ম্যাক্সিমাম চার্জিংয়ে পৌঁছে গেছে। সেই মুহূর্তে দেখো কারেন্ট আবার কি হবে জিরো হয়ে যাবে। তাহলে যখন চার্জ ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে তখন স্টপ হয়ে যাচ্ছে, তখন দেখো কারেন্ট জিরো হয়ে যাচ্ছে। তারপরে কি হবে কারেন্ট আবার ধরো বাড়তে থাকবে, কারেন্ট দেখো এদিকে বাড়তে থাকবে, চার্জ দেখো চার্জ আর ডিসচার্জিং হতে 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 এক সময় শূন্য হয়ে যাবে, তখন কারেন্ট আবার ম্যাক্সিমামে পৌঁছাবে। তো এইভাবে দেখো কারেন্ট এবং এবং চার্জের একটা অসিলেশন চলতে থাকবে। একবার চার্জ ম্যাক্সিমাম তো কারেন্ট জিরো, একবার কারেন্ট ম্যাক্সিমাম তো চার্জ জিরো, একবার চার্জ ম্যাক্সিমাম তো কারেন্ট জিরো, একবার কারেন্ট জিরো, কারেন্ট ম্যাক্সিমাম তো চার্জ জিরো। তো একটা কমপ্লিট একটা যদি সাইকেল বলো তুমি, এটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেলের ক্ষেত্রে বলতে পারো এলসি সার্কিটের ক্ষেত্রে। ওকে, আচ্ছা তোমরা যদি বলো স্যার এটা কেন হচ্ছে, ভেরি সিম্পল। দেখো যখনই এখানে চার্জের চেঞ্জ হবে, চার্জের যখনই হ্রাস পেতে শুরু করবে, তখন কি হবে এখানে এর মধ্য দিয়ে একটা কারেন্টের চেঞ্জ হবে। কারেন্টের যখনই চেঞ্জ হবে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য কি হবে কারেন্ট তৈরি হবে, উল্টো দিকে কারেন্ট তৈরি হবে। ওই জন্য কি হচ্ছে সেকেন্ড বারে যখন দেখো চার্জিং হচ্ছে তখন উল্টো দিকে চার্জিং হচ্ছে, কারণ কারেন্টের ডাইরেকশনটা তখন উল্টে গেছে ডিউ টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমরা এটা এনার্জির টার্মসও বলতে পারি। কীভাবে বলতে পারবো না, দেখো প্রথমে এর এনার্জি ম্যাক্সিমাম ছিল, এর এনার্জি ম্যাক্সিমাম মানে কত, ক্যাপাসিটারের ম্যাক্সিমাম এনার্জি হাফ কিউ জিরো স্কোয়ার আপন সি, তখন এর এনার্জি জিরো ছিল। পরে দেখো সম্পূর্ণ এনার্জিটা এর এর কাছে ট্রান্সফার হয়ে গেছে, তাহলে এর এনার্জি কত হাফ এল আই জিরো স্কোয়ার, তখন এর দেখো ক্যাপাসিটারের যে এনার্জি সেটা জিরো। তাহলে দেখো এনার্জিটা আমরা বলতে পারি ফ্লাকচুয়েট, এনার্জিটা একবার ইন্ডাক্টরের কাছে আসছে তো একবার ক্যাপাসিটারের কাছে যাচ্ছে, একবার ইন্ডাক্টরের কাছে আসছে একবার ক্যাপাসিটারের কাছে যাচ্ছে। তো এর যে ফ্রিকোয়েন্সি, এর যে অসিলেশন হচ্ছে কারেন্ট এবং চার্জের, এই অসিলেশনের ফ্রিকোয়েন্সি কিন্তু ম্যাথামেটিক্যালি নির্ণয় করা যায়। কীভাবে নির্ণয় করা যায়, সিম্পল আমরা বলতে পারি যে কোনো একটা মুহূর্তে টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট হবে, তাহলে যে কোনো একটা মুহূর্তে টোটাল এনার্জি হচ্ছে হাফ এল আই স্কোয়ার প্লাস হাফ কিউ স্কোয়ার বাই সি। কেন লিখলাম, কারণ কিউ জিরো আর আই জিরো হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডি বাই ডিটি ইকুয়াল টু যদি জিরো করি এবং তার করেসপন্ডিং, কারণ টোটাল এনার্জি কনস্ট্যান্ট, তাহলে তার ডিফারেন্সিয়েশন জিরো হবে। এটাকে জিরো করে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না কারণ আমাদের প্রয়োজন নেই, এখানে আমাদের একটা ওমেগা আসবে, সেই ওমেগা হবে 1/√LC। এর এক্সপ্রেশনটা হচ্ছে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সঙ্গে সেম, কিন্তু বিষয়টা একই নয়। এটা হচ্ছে একটা এলসি অসিলেশন যদি হয়, সেই এলসি অসিলেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মান ওমেগা ইকুয়াল টু 1/√LC। ওকে, তোমরা এটা সিম্পল কি মনে রাখবে এখানে যে এলসি সার্কিটের ক্ষেত্রে অসিলেশন হয় এবং সেই অসিলেশনের ক্ষেত্রে কারেন্ট এবং যে প্রবাহ মাত্রা তার অসিলেশন হয়, এবং এখানে যদি কোনো এনার্জি লস না হয় তাহলে এখানে পার্টিকুলার এরকমভাবে দেখো একটা ফ্রি অসিলেশন হচ্ছে, কিন্তু যদি এনার্জি লস হয় তাহলে এটা অবমন্দিত হবে, মানে সেক্ষেত্রে এই যে অসিলেশনটা হচ্ছে সেই অসিলেশনটা ধীরে ধীরে এরকম জিরোর দিকে চলে যাবে অবমন্দিত কম্পনের ক্ষেত্রে, তোমরা জানো এটা এরকম হয়। ওকে, বা এটা যদি চার্জটা একটু উপর থেকে শুরু হয় তাহলে এটা এরকমভাবে এইভাবে জিরো হয়ে যাবে, কিন্তু ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে এরকম টাইপের হবে। এখানে একটা আইডিয়াল কেস নেওয়া হয়েছে ওই জন্য এটা করা হয়েছে। ওকে, তো এই বিষয়টা একটু খেয়াল রাখবে, আর এখানে ফ্রিকোয়েন্সির মানটা তোমরা মনে রাখতে পারবো ওমেগা ইকুয়াল টু √1/LC। ওকে, তো আশা করছি তোমাদের এই পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে, আর তোমাদের জটিল লাগবে না। তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো পুরো চ্যাপ্টারটা পড়ে। ওকে, কনসেপ্ট কেমন ক্লিয়ার হয়েছে, যদি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোমরা বুঝতে পেরেছো তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, আজ এইটুকুই থাক অল্টারনেটিং কারেন্ট, এরপরে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। তোমরাও কমেন্টে জানাতে পারো তোমাদের কোন চ্যাপ্টারটা সবচাইতে বেশি ডিমান্ডেবল, তারপর আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ওকে, আজকের মতো ক্লাস এইখানে, থ্যাংক ইউ, গুড নাইট।